কম্বিনেশন অফ আর এল এবং সি ব্রাঞ্চটা নিয়ে আমরা পড়ব। হ্যাঁ বলো, কি কিছু বলতে চাচ্ছ? বলো। এটা কোন বই, মানে আপনি যেটা দিয়ে পড়াচ্ছেন? জর্জ এফ করকরানের এই বইটা কি তোমরা পাওনি? বই আছে, হ্যাঁ পাওয়ার কথা, আমি স্যারের কাছে দিয়ে দিচ্ছি আর কি। তো আমরা আর কি এই 3টা ব্রাঞ্চ পড়ছি, আজকে লাস্টের 2টা ব্রাঞ্চ সম্পর্কে পড়বো। তো আমি আলটিমেটলি যেগুলো পড়াইছি সেগুলো হচ্ছে এখান থেকে স্কিপ করে যাচ্ছে, এই কার্ভগুলো আমরা গত ক্লাসে দেখছি, তো আমরা ওই ব্রাঞ্চে চলে যাচ্ছি আর কি। তো আরেকটা কথা একটু বলে নিই, সেটা হচ্ছে এল ব্রাঞ্চ এবং সি ব্রাঞ্চের ক্ষেত্রে আমরা এই যে এই গ্রাফটা দেখছি, একটু একটু আমি বলে নিই। সেটা হচ্ছে কি পি ব্রাঞ্চ, মানে পি ফর হচ্ছে পাওয়ার, ঠিক আছে? তো এখানে হচ্ছে এটা কোন সার্কিট ছিল একটু খেয়াল করে দেখো, এটা ছিল হচ্ছে আমাদের ফর এল ব্রাঞ্চ। এল ব্রাঞ্চের ক্ষেত্রে আমরা পাওয়ারের ইকুয়েশন এটা দেখছিলাম, যে সেক্ষেত্রে হচ্ছে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে পাওয়ারের ইকুয়েশনটা ছিল Vm/m/2 cos θ, বাট ইন্ডাক্টরের ক্ষেত্রে যেহেতু এখানে 90 ডিগ্রি হচ্ছে ফেজ শিফট আছে, সুতরাং আমরা এখানে হচ্ছে এই পাওয়ারটা পাইছিলাম। তো এটাকে আমরা বলতাম হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার। তো এখান থেকে একটু খেয়াল করে দেখো, এখান থেকে একটা জিনিস হয়তো আমাদের একটু বাদ গেছে, আমি এর জন্য বলতেছি যে পাওয়ারের ইকুয়েশন থেকে যদি আমি এনার্জির ইকুয়েশন বের করতে চাই, এনার্জি এবং পাওয়ারের ভিতরে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি, যে এনার্জি সবসময় আমরা মেজার করি হচ্ছে ইন টার্মস অফ টাইম, টাইমের রেসপেক্টে হচ্ছে পাওয়ারটাকে যদি বের করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের পাওয়ার এনার্জির ইকুয়েশন যদি আমরা বের করতে চাই, তাহলে আমি দেখো আমার পাওয়ারের ইকুয়েশনটা লাগবে এবং এর সাথে হচ্ছে টাইমের রেসপেক্টে বের করতে হবে। তো আমি যদি এনার্জির ইকুয়েশনটা এখানে বের করতে চাই, তাহলে এখানে কি করছে একটু খেয়াল করে দেখো, এখানে ইন্টিগ্রেশনটা করছে কতটুকু অংশ, t/4 থেকে t/2, তার মানে কতটুকু অংশ করছে বলো তো, দেখো তো এখানে আসলে হাফ পিরিয়ড স্যার। হ্যাঁ হাফ পিরিয়ডও না, আসলে এটা হচ্ছে কোয়ার্টার সাইকেল, কোয়ার্টার, ঠিক আছে, 0 to t/2 পিরিয়ড। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো কোয়ার্টার সাইকেল যদি আমরা করি, তাহলে একটু এটা কেন কোয়ার্টার সাইকেল করলাম, বিকজ তোমরা দেখো যে আমাদের যে পাওয়ারের ইকুয়েশনটা ছিল, এটাকে যখন আমরা প্লট করছি তখন ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর দুইটার ক্ষেত্রে হচ্ছে ব্যাক এন্ড ফোর্থ পাওয়ার আসতেছে, যে তার মানে যে নেগেটিভ পাওয়ার পজিটিভ পাওয়ার, নেগেটিভ পাওয়ার পজিটিভ পাওয়ার, এভারেজ পাওয়ারের ভ্যালু হচ্ছে 0। তাহলে আমি যদি আসলে এনার্জিটা পরিমাপ করতে চাই, তাহলে এইদার পজিটিভ এবং নেগেটিভের এই দুইটা সাইকেলের হচ্ছে ঠিক অর্ধেকটা নিতে হবে, বিকজ পজিটিভ সাইকেল যদি আমরা দেখি, পজিটিভ সাইকেলের ঠিক অর্ধেক পোর্শনটা হচ্ছে পাওয়ারটা ইনক্রিজ করতেছে, দেন আবার পাওয়ারটা আবার ফিরে আসতেছে। তো এই জন্য এটা যদি আসলে এনার্জিটা মাপতে চাই, তাহলে এই টোটাল অর্ধেকেরও অর্ধেক অংশ আমাদেরকে নিয়ে মাপতে হবে, ঠিক আছে? তো এই জন্য শুধুমাত্র এইটুকু নিলেই হচ্ছে আমরা তার এনার্জির পরিমাপটা পাবো। তো এই এনার্জিটা আসলে কি এনার্জি, যেহেতু এখানে ব্রাঞ্চ হিসেবে আমি এখানে এই 3 নেই, তাহলে কি মানটা সেম আসবে? হ্যাঁ ভ্যালু সেম আসবে, তুমি যদি নেগেটিভও নাও তাহলে ভ্যালু সেম আসবে। স্যার 3 মানে 3/4 যদি মানে স্যার এখানে আমরা এক কোয়ার্টার নিছি না টাইমের, তো এখন যদি 3/4 নেই তাহলে কি স্যার মানটা সেম আসবে? না 3/4 নিলে তো আবার মান সেম আসবে না। 3/4 তুমি কেন নিবা, কারণ হচ্ছে দেখো পজিটিভ সাইকেল আর নেগেটিভ সাইকেল পরস্পরের হচ্ছে কি বিপরীত, ঠিক আছে? তাহলে তুমি 3/4 নিলে তো আসলে ফুল ওইভাবে হচ্ছে না, 4/3 দিয়ে গুণ করা লাগবে আর কি। হ্যাঁ তখন 4 দিয়ে গুণ করা লাগতো, আর এখন 4/3 দিয়ে গুণ করলে আবার মানটা সেম আসবে, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে এটাই। তো এটা নরমাল, এটা জাস্ট কিছুই না, যেহেতু তোমরা অলরেডি হচ্ছে এনার্জির ইকুয়েশন ফর এল ব্রাঞ্চের ক্ষেত্রে দেখে আসছো, যে তোমরা ইন্টারমিডিয়েটেও পড়ছো যে ইন্ডাক্টরের ক্ষেত্রে যদি আমি এনার্জির ইকুয়েশনটা কি ছিল, আসলে ½ Li² ছিল, তাই না? যেটা আমরা গত ক্লাসেও দেখছি, সেইটাই জাস্ট এখানে প্রুফ করা হয়েছে, আর কিছু না। এখানে যদি তুমি ওই ভ্যালুটাকে কোয়ার্টার সাইকেল নাও, কোয়ার্টার সাইকেল এবং এটা হচ্ছে পাওয়ারের ইকুয়েশন, পাওয়ারের ইকুয়েশনটাকে যদি তুমি ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন করলে আলটিমেটলি যে রেজাল্টেন্টটা আসতেছে সেটা একটু খেয়াল করে দেখো, এটা কিন্তু ½ Li² ইকুয়েশন, ½ Li² ইকুয়েশন। আবার সিমিলারলি তুমি ক্যাপাসিটরের ক্ষেত্রেও কিন্তু এটা এই এনার্জির ইকুয়েশনটা কিন্তু তুমি বের করতে পারো। সেটার ক্ষেত্রে কি হবে, এনার্জির ইকুয়েশনটা ক্যাপাসিটরের ক্ষেত্রে কি আসে বলো তো? ½ CV²। এটা হচ্ছে নরমাল একটা ইন্ডাক্টরের এনার্জির ইকুয়েশন, খালি একটু পার্থক্যটা হয়েছে যে এখানে আমি ভোল্টেজ কারেন্টের সাইন ওয়েভ শেপ গুলো দিয়ে আমরা আলটিমেটলি বের করে নিয়ে আসছি, আর কিছুই না। তো এটাই জাস্ট হচ্ছে এখানে পড়ানো হয়েছিল না গত ক্লাসে, আমি একটু জাস্ট দেখাই দিলাম। এগুলো সিম্পল, তোমরা আমার মনে হয় পারবা সবাই আর কি। তাহলে আমরা সিমিলারলি দেখো এখানেও এই জন্য
এখানে আমরা এই যে দেখো ক্যাপাসিটরের ক্ষেত্রে ইকুয়েশনটা ছিল হচ্ছে খালি ইন্ডাক্টরের ঠিক উল্টা। এখানে ছিল মাইনাস Vm/2 sin ওমেগা টি, আর ক্যাপাসিটরের ক্ষেত্রে হবে কি, ক্যাপাসিটরের ক্ষেত্রে পাওয়ারের ইকুয়েশনটা ছিল sin ওমেগা টি, খালি মাইনাসের জায়গায় প্লাস। তাহলে এখানে ওই জিনিসটা নিব। তো এই জন্য আমরা যেহেতু এই ইকুয়েশনে পজিটিভ সাইকেল, সুতরাং এখানে আমরা কোয়ার্টার সাইকেলই নিছি আসলে 0 to t/4। ঠিক আছে, কোয়ার্টার সাইকেল নিয়ে হিসাব করলে পরে এখানে আলটিমেটলি যদি আমরা ভ্যালুগুলো বসাই তাহলে এখান থেকে আলটিমেটলি আসবে কি আমাদের হাফ সিভি স্কয়ার। ঠিক আছে, এখানে এই ভ্যালুটা সেম, খালি হচ্ছে আইএম এর ভ্যালুটা হচ্ছে ওইটার ক্ষেত্রে ছিল হচ্ছে ওমেগা এল, আর এটার ক্ষেত্রে হচ্ছে ওমেগা সি। ঠিক আছে, ওমেগা সি পোরশনটা। ঠিক আছে, কারণ আমরা জানি হচ্ছে কি যে ওখান থেকে আমরা বের করে নিছি যে আমরা হচ্ছে ইম্পিডেন্সের ভ্যালুটাও আমরা বের করে নিই। তো ইম্পিডেন্সের ভ্যালু দুইটার ক্ষেত্রে কি ছিল, হচ্ছে ইয়ার ক্ষেত্রে আমরা যদি দেখি যে ইম্পিডেন্সের ভ্যালু, ইন্ডাক্টরের ক্ষেত্রে ইম্পিডেন্সের ভ্যালু ছিল হচ্ছে ওমেগা এল, আর হচ্ছে ক্যাপাসিটরের ক্ষেত্রে ইম্পিডেন্সের ভ্যালু কত ছিল, 1/ওমেগা সি। এখন বিষয়টা হচ্ছে এই কয়টা জিনিসই আমাদেরকে হচ্ছে মনে রাখতে হবে। যে রেজিস্টরের ক্ষেত্রে আমরা দেখছিলাম, রেজিস্টরের ক্ষেত্রে ভোল্টেজ কারেন্ট রিলেশনশিপ ইন ফেজ, বাট ইন্ডাক্টরের ক্ষেত্রে ভোল্টেজ কারেন্টের ভিতরে একটা 90 ডিগ্রি ফেজ শিফট আছে, আর ক্যাপাসিটরের ক্ষেত্রে ভোল্টেজ এবং কারেন্টের ভিতরে 90 ডিগ্রি ফেজ শিফট আছে। বাট একটা জায়গায় হচ্ছে আমরা একটু মনে রাখি এভাবে যে ফর ইন্ডাক্টর আমরা মনে রাখি হচ্ছে ইএলআই মানে হচ্ছে কি, একটু মনে রাখার চেষ্টা করো, এল ফর ইন্ডাক্টর, আর ই মানে হচ্ছে ইএমএ ফর ভোল্টেজ, আই মানে হচ্ছে কি কারেন্ট। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে মনে রাখবো যে ইন্ডাক্টরের ক্ষেত্রে ভোল্টেজটা লিডে থাকতেছে, কারেন্টটা ল্যাগে থাকে ফর ইন্ডাক্টর। ঠিক আছে, এবং তার লিড ল্যাগের ফেজ অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি। মনে থাকবে তো। আর একটা হচ্ছে তোমার ক্যাপাসিটরের ক্ষেত্রে আইস বা সামথিং, এভাবে আমরা মনে রাখার চেষ্টা করি। আইসি মানে হচ্ছে কি যে কারেন্টটা এই ক্ষেত্রে লিডে, আর হচ্ছে ভোল্টেজটা এই ক্ষেত্রে ল্যাগে, এবং তাদের ফেজ অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। যদি আর কি সেগুলোকে পিওর ইন্ডাকটিভ এবং পিওর ক্যাপাসিটিভ সার্কিট ধরি, তো আমরা এখানে আপাতত সেটাই ধরে রাখছি। ঠিক আছে, তো এখন আমাদের যে পোরশনটা আসবে এই ক্ষেত্রে হচ্ছে রেজিস্টিভ এবং ইন্ডাকটিভ, এই দুটা মিলে আমরা একটা সার্কিট কল্পনা করার চেষ্টা করব। আমরা সেখানে চলে যাচ্ছি। তাহলে সেক্ষেত্রে কি হবে একটু খেয়াল করে দেখো। এই যে এখানে আমরা চলে আসি, এখানে দেখো এখানে লেখা আছে কি ফর আরএল ব্রাঞ্চ। ঠিক আছে, আরএল ব্রাঞ্চ, আর এইখানে একটা সার্কিট দেয়া আছে। এই সার্কিটটা নিয়ে আমরা একটু কল্পনা করার চেষ্টা করব। এখানে আমাদের সোর্সটা হচ্ছে সিমিলারলি আগের সার্কিটের মতোই হচ্ছে একটা এসি সোর্স, এখানে হচ্ছে আর ব্রাঞ্চ আছে, এখানে এল ব্রাঞ্চ আছে। এখন এখানে যখন আমি এখানে ইকুয়েশনটা লিখতে যাব, মানে হচ্ছে আমি কেভিএল ইকুয়েশন। ঠিক আছে, কেভিএল ইকুয়েশনটা কি, কেভিএল ইকুয়েশন হচ্ছে কি, এটা হচ্ছে সোর্স ভোল্টেজ আর এগুলো হচ্ছে লোড তার। তাহলে সোর্স ভোল্টেজ ইকুয়াল টু হবে কি টোটাল নাম্বার অফ লোড ভোল্টেজ ড্রপ, তাই না? তুমি এখানে যে ভোল্টেজটা দিবা এই ভোল্টেজই তো এইখানে সর্বোচ্চ ড্রপ হবে। তাহলে এই দুটা যোগ করলে পরে সেই ভোল্টেজটা কার সমান হবে, সোর্স ভোল্টেজের সমান হবে। ঠিক আছে, তাহলে এখন যদি আমি ইকুয়েশন লিখতে চাই তাহলে সেই ইকুয়েশনটা কি হবে, আলটিমেটলি এখানে হবে কি যে সোর্স ভোল্টেজ ভি যদি ধরি, ভি ইকুয়াল টু কি হবে, এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ, এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত হবে, আইআর। হ্যাঁ, এটা রেজিস্টরের অ্যাক্রসে আমরা জানি এর ভোল্টেজ ড্রপটা হচ্ছে আইআর। আর ইন্ডাক্টর ভিএল যদি বলি তাহলে এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটার ইকুয়েশন কি হবে আমাদের, ইকুয়াল টু এল ইনটু ডিআই বাই ডিটি। এল ইনটু ডিআই বাই ডিটি, আমরা এগুলো দেখছি। তাহলে এখানে আমি ইকুয়েশনটা কি লিখতে পারি যে ভি ইকুয়াল টু ভিআর প্লাস ভিএল ইকুয়াল টু, এটা লিখতে পারি যে ভি ইকুয়াল টু আর আই প্লাস এল ডিআই বাই ডিটি, এই যে এটা। ঠিক আছে, ভি ইকুয়াল টু আর আই প্লাস এল ডিআই বাই ডিটি। তাহলে এইটুকু বুঝতে পারছি তো। আর একটা জিনিস হচ্ছে খেয়াল করে দেখো, আমরা এখানে অ্যাজিউম করে নিচ্ছি, ইফ ইট ইজ অ্যাজিউম দ্যাট এ সাইনোসয়েডাল ড্রাইভিং ভোল্টেজ, ঠিক আছে, সাইনোসয়েডাল ড্রাইভিং ভোল্টেজ মানে এখানে যে ভোল্টেজটা আছে এটাকে আমি ধরে নিচ্ছি এই ভোল্টেজটা হচ্ছে এই যে সাইনোসয়েডাল ভোল্টেজ। তাহলে সাইনোসয়েডাল যদি ভোল্টেজ হয় তাহলে এক্সপ্রেশনটা কি হবে, এর এক্সপ্রেশনটা সিমিলার, সেটা হচ্ছে কি যে ভিএম সাইন ওমেগা টি। ঠিক আছে, এর হচ্ছে পিক ভ্যালুটা ভিএম আর হচ্ছে এটা সাইনোসয়েডাল ওয়েভ শেপ। সুতরাং আমরা এখানে লিখতে পারি, এখানে ভির পরিবর্তে আমরা লিখলাম কি ইকুয়াল টু ভিএম সাইন ওমেগা টি। ঠিক আছে, এখন তুমি যদি এখন হচ্ছে কি যে এখানে এই ইকুয়েশনটা আমরা পেয়ে গেছি, এখন আমরা চাচ্ছি কি
যে যেহেতু এটা একটা ক্লোজ সার্কিট, এখানে যখন আমি একটা সোর্স দিয়ে টোটাল সার্কিটটাকে ক্লোজ করব তখন এর ভিতর দিয়ে একটা কারেন্ট আই ফ্লো হবে। ঠিক আছে, এখন যদি কারেন্ট আই ফ্লো হয় তাহলে সেক্ষেত্রে সেই কারেন্ট আই এর ইকুয়েশনটা কি হবে? ঠিক আছে, এখানে দেখো আমাদের সেই আই কারেন্টটা ফ্লো হয়েছে, তাহলে আমরা সেখানে একটু যাবো যে দিস ইজ ওয়ান ফর্ম অফ কারশফস ইএমএফ ল অর ভোল্টেজ ল অ্যাপ্লাইড টু এ ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ। ঠিক আছে, আর এখানে ওই কথাগুলোই লেখা আছে যে ভোল্টেজ ড্রপের কথা। আমরা এখানে চলে আসি একটু। ইফ ইট ইজ অ্যাজিউমড এ সাইনোসয়েডাল কারেন্ট I is equal to Im sin omega t flows through a series branch consisting of a resistive element and an inductive element। তার মানে আমি যে সাইনোসয়েডাল ভোল্টেজ দিলাম, এই ভোল্টেজের কারণে আমি ধরে নিই যে এর ভিতরে একটা সাইনোসয়েডাল ভোল্টেজ ফ্লো করা শুরু করছে। যেহেতু একটা ক্লোজ সার্কিট হলে এর ভিতরে একটা কারেন্ট ফ্লো হওয়া শুরু করবে, এবং সেই কারেন্টটা যেহেতু এটা একটা আসলে সাইনোসয়েডাল ভোল্টেজ, সুতরাং এর ভিতরে আমি ধরে নিলাম যে এর ভিতরে একটা সাইনোসয়েডাল কারেন্ট ফ্লো হচ্ছে। তো যদি সাইনোসয়েডাল ভোল্টেজ কারেন্ট ফ্লো হয় তার ইকুয়েশনটা কি হবে? তার ইকুয়েশনটা হবে হচ্ছে I is equal to Im sin omega t। ঠিক আছে, তাহলে এই যে I এর ভ্যালুটা, এই ভ্যালুটা আমরা এখানে এখন বসানোর চেষ্টা করি। এখানে যদি আমি বসাই তাহলে ইকুয়েশনটা কি আসবে দেখো, খেয়াল করে দেখো যে R into Im sin omega t প্লাস, এখানে আবার কি হয়েছে একটু সমস্যা আছে, সেটা হচ্ছে কি যে আয়ের ভ্যালু যদি বসাই তাহলে এটাকে আবার কি করতে হবে, একটা ডিফারেন্সিয়েশন করে নিতে হবে, তাই না? তাহলে যদি আমি এটাকে ডিফারেন্সিয়েশন করি তাহলে এটার কি হবে, আলটিমেটলি কি রেজাল্ট আসে? Im sin omega t কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি ইন টার্মস অফ টাইম, কি আসবে এটা? স্যার Im omega I cos cos omega t, আর কিছু আসবে না? স্যার omega I cos omega t। হ্যাঁ, আরেকটা ওমেগা আসবে, তাই না? হ্যাঁ, আরেকটা ওমেগা আসবে। তাহলে দেখো তো, তাহলে তোমরা এটা কি বুঝতে পারছো না এই ইকুয়েশনটা লেখাটা, যে আর Im sin omega t প্লাস ওমেগা L ইনটু Im cos omega t ইজ ইকুয়াল টু V। ঠিক আছে, জি স্যার। V আর ইকুয়াল টু Vm sin omega t একই জিনিস। এখন আগের গুলার ক্ষেত্রে একদম সহজে এইটুকু পর্যন্ত আসলে আমার দেখা গেছে যে ভোল্টেজ এবং কারেন্টের ভিতরে ফেজ অ্যাঙ্গেল আছে কিনা সেটা বের করতে পারতাম, এই ইকুয়েশনটা হইলেই হয়ে যেত। বাট এখানে একটু প্রবলেম দেখা দিচ্ছে যে এখানে আসলে সাইন এবং কজ দুইটা টার্মই চলে আসছে, কিন্তু খেয়াল করে দেখো। তাহলে এটাকে যদি আমি নর্মালি একটা আইএম ইকুয়েশন বের করতে চাই, তার মানে সামথিং এখানে আরেকটু কাজ করতে হবে, তাই না? তুমি যদি তোমার আলটিমেটলি গোলটা কি, তোমার আলটিমেট গোল হচ্ছে এখানে ভোল্টেজ এবং কারেন্টের রিলেশনশিপ বের করা, আর ভোল্টেজ কারেন্টের রিলেশনশিপ বের করতে পারলেই তুমি ওখানে একটা ইম্পিডেন্সের ভ্যালু পেয়ে যাবে। বুঝতে পারছো? কারণ আমরা জানি যে ভোল্টেজ এবং কারেন্টের রেশিওটাই হচ্ছে কি রেজিস্ট্যান্স অথবা ইম্পিডেন্স। তো যেহেতু এটা একটা এসি সার্কিট, সুতরাং আমরা রেজিস্ট্যান্স না বলে বলবো হচ্ছে ইম্পিডেন্স। তাহলে প্রবলেমটা হয়ে গেছে যে এখানে আমি আসলে সহজেই কিন্তু এখান থেকে রিলেশনশিপটা বের করতে পারতেছি না, বিকজ এখানে কমন নিলে পরেও আলটিমেটলি হবে না। তো এখানে একটা জিনিস হয়েছে যে সেটা হচ্ছে যে এখানে আসলে সাইন এবং কজ, এখন সাইন এবং কজের ভিতরে আসলে রিলেশনশিপ গুলো কেমন, আসলে একটা অপরটার কি 90 ডিগ্রি না? তার মানে ফেজ ডিফারেন্স 90 ডিগ্রি। হ্যাঁ, ফেজ ডিফারেন্স কিন্তু 90 ডিগ্রি, বুঝতে পারছো? এবং এটার যে ম্যাগনিটিউড, এটার ম্যাগনিটিউডটা ছিল আইএমটাকে যদি আমি জাস্ট কনসিডার করে নিই, মনে করো আইএম তো উভয় ক্ষেত্রেই আছে, বাট এছাড়া আর কি জিনিস আছে? এছাড়া আছে হচ্ছে আর, আর এখানে আছে হচ্ছে কি L omega। ওমেগা এল। ঠিক আছে, এল ওমেগা অথবা ওমেগা এল। তার মানে এই দুটা হচ্ছে ম্যাগনিটিউড, এই দুটা ম্যাগনিটিউডের ভিতরেও আসলে কি সম্পর্ক, যে একটা অপরটার কিন্তু 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স আছে। তো আমরা এই জন্য এই জিনিসটাকে আমরা ওইভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। দেখি আমরা একটু, দেখো এখানে একটা কথা বলছে, since sine and cosine waves are 90 degree out of time phase with respect to one another, the RIM and omega LIM components may be related as following। ঠিক আছে, তার মানে কি যে আর এবং ওমেগা এল এর মাঝখানেও তার মানে 90 ডিগ্রি থাকবে। দেখো এইভাবে প্লট করার চেষ্টা করা হয়েছে, এখানে একটু খেয়াল করে দেখো যে এটা হচ্ছে আর, আর এটা হচ্ছে ওমেগা এল, তাহলে এদের ভিতরে ফেজ অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। বুঝতে পারছো? তা এটা যদি আমরা করি, এখন এই দুটো কার্ভকে যদি আমরা যোগ করি তাহলে কি আসবে? এই দুটো কার্ভকে যদি এটা প্লাস এটা আসবে না? সমান মান দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, তাই না? এইটুকু আসবে, তাই তো? রুট ওভার এটা অ্যামপ্লিটিউডটা আসবে রুট ওভার আর স্কয়ার প্লাস ওমেগা এল স্কয়ার, তাই তো? এই একটা টার্ম আসলো। তাহলে আমরা কিন্তু আলটিমেটলি এই দুইটার ভিতরে রিলেশনশিপটা বের করে নিলাম এবং ধরে নিলাম যে এখানে যে ফেজ অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে কি থিটা অ্যাঙ্গেল। ঠিক আছে, এইটা করে নিচ্ছি বিকজ হচ্ছে আমাকে আয়ের একটা রিলেশনশিপে যাইতে হবে। তো সেটা করার জন্য এখানে ওইটাই কাজ করা হয়েছে। দেখো যে যেহেতু রিলেটেড অ্যাজ এত, সুতরাং এখানে অ্যাজ দ্য টু রাইট অ্যাঙ্গেল সাইড অফ এ রাইট ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে একটা রাইট ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেলটার একটা নাম বলা হয় আর কি
এটা হচ্ছে আসলে ইম্পিডেন্স। এখান থেকে তুমি যে ভ্যালুটা পাচ্ছ, যেহেতু এটা আর এবং এল, এটাকে অনেক সময় ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলও বলা হয়। ঠিক আছে, এটাকে বলা হয় অনেক সময় ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলও নাম বলা হয়। অনেক সময় পরীক্ষাতে অনেক সময় আসে যে পাওয়ার ট্রায়াঙ্গেল, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল বা সামথিং। সেক্ষেত্রে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল যদি কেউ বলে ইন টার্মস অফ এল অথবা সি, যদি সির ক্ষেত্রে হয় তাহলে এটা ঠিক উল্টা আসবে বা সামথিং, বাট সেম জিনিস আর কি। বা আর এল ব্রাঞ্চ যদি দুটাই থাকে তাহলে এখানে হয়তো বা ওমেগা এল প্লাস হচ্ছে সামথিং ওমেগা সি এটাও থাকবে। তবে যাই থাকুক না কেন, এখানে হচ্ছে আর এবং এল এর মাঝখানে যেহেতু 90 ডিগ্রি ফেজ অ্যাঙ্গেল, এবং এখান থেকে আমি যে ট্রায়াঙ্গেলটা বের করতেছি সেটার নাম অনেক সময় ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলও বলে। তো যাই হোক, এই ট্রায়াঙ্গেলটা বের করে আমরা আসলে এইখানকার যে জিনিসটা, এটাকে আমি সমাধান করার চেষ্টা করতেছি। তো এখন আমরা কিভাবে সমাধান করব একটু খেয়াল করে দেখো, যে এখানে কি করছে, যে ইফ বোথ সাইড অফ দ্য ইকুয়েশন আর ডিভাইডেড বাই রুট ওভার আর স্কয়ার প্লাস ওমেগা এল হোল স্কয়ার এন্ড দেন ইট টেকস দ্য ফলোইং ফর্ম। এটা কি করছে, তার মানে হচ্ছে আমি উভয় সাইডে যে টোটাল টার্মটা আছে এটাকে হচ্ছে আমরা কি করছি, এর হচ্ছে সামেশন, এই দুইটার সামেশন দ্বারা আমরা ভাগ করে নিছি। ঠিক আছে, সামেশনটা দ্বারা ভাগ করে নিলে আসলে কি সুবিধা হচ্ছে আমরা একটু দেখি নিচে, যে আমরা সাইন ওমেগা টি ইন্টু আর ডিভাইডেড বাই, এখানে আর ছিল সুতরাং এখানে আর ডিভাইডেড বাই রুট ওভার আর স্কয়ার প্লাস ওমেগা এল হোল স্কয়ার, আবার এখানে কস ওমেগা টি, এখানে ওমেগা এল ছিল, রুট ওভার এটা দ্বারা ভাগ করছি, ডিভাইডেড বাই উভয় পাশেই করছি, সুতরাং এটা এই টার্মটা চলে আসছে। তো এখন এটা করার ফলে কি আসতেছে একটু খেয়াল করে দেখো, এখানে একটা টার্ম আসছে, সেটা হচ্ছে কি আর ডিভাইডেড বাই রুট ওভার আর স্কয়ার প্লাস ওমেগা এল হোল স্কয়ার। এটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, যদি এদের ফেজ অ্যাঙ্গেলটা হ্যাঁ cos থিটা, এই যে এখানে লেখা আছে। ঠিক আছে, আমার মনে হয় তোমরা সহজেই বুঝতে পারতেছো সবাই। সেটা হচ্ছে কি, যেটা cos মানে হচ্ছে কি বলতো, cos মানে হচ্ছে আমরা কি বলি, অতিভুজ। হ্যাঁ, ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি হচ্ছে আর, অতিভুজ হচ্ছে রুট ওভার আর স্কয়ার প্লাস ওমেগা এল স্কয়ার। আই এম তো কেটেই যাবে, সুতরাং এটা। আর সিমিলারলি এটাকে আমরা কি করতে পারি, এটার পরিবর্তে কি লেখা যায়, sin থিটা। হ্যাঁ sin থিটা, সুতরাং এটাকে sin থিটা, এই যে sin থিটা। sin a plus b সূত্র। হ্যাঁ, তাহলে এখন কিন্তু একদমই সহজ সূত্রই পড়ে গেল, সেটা হচ্ছে কি আই এম sin ওমেগা টি cos থিটা প্লাস cos ওমেগা টি sin থিটা। ঠিক আছে, তাহলে এটা তো একদম পরিচিত একটা সূত্র আমাদের। তাই পরিচিত সূত্র থেকে আমরা একবারে এখানে কি লিখতে পারি, এই পরিবর্তে হ্যাঁ sin ওমেগা টি প্লাস থিটা। তাহলে এখান থেকে আমরা একবারে এই টার্মটা লিখতে পারি, সেটা হচ্ছে কি এই যে sin ওমেগা টি প্লাস থিটা। আর এই পাশে যেহেতু রুট ওভার আর স্কয়ার প্লাস ওমেগা এল স্কয়ার আছে, এটাকে যদি আমি এই পাশে পার করে নিয়ে আসি, তাহলে এখান থেকে লিখবো কি আই এম ইনটু রুট ওভার আর স্কয়ার প্লাস ওমেগা এল স্কয়ার। এখন এটাকে আমরা কি ধরে নিচ্ছি, যে এই যে টোটাল পোরশনটা আছে এটাকে ধরে নিলাম হচ্ছে জেড। ঠিক আছে, বা ইম্পিডেন্স। ঠিক আছে, এটাকে ধরে নিলাম হচ্ছে ইম্পিডেন্স। তাহলে এখন কি হবে, সেখান থেকে আমরা লিখতে পারি যে আই এম ইনটু জেড, এটাকে আমরা একবারে লিখতে পারি, সেটা হচ্ছে কি আমাদের ভিএম। তাহলে এখানে আলটিমেটলি কি আসলো, যে ভিএম এবং আইএম এর ভিতর যে রিলেশনশিপটা, ভিএম এবং আইএম এর ভিতর রিলেশনশিপটাকেই আমরা বলি হচ্ছে কি ইম্পিডেন্স। সুতরাং এখানে ইম্পিডেন্সের ইকুয়েশনটা কি আসলো, ইম্পিডেন্স হয়ে গেল কি, আগে ছিল হচ্ছে কি এক্সেল ছিল, যদি একটা ইন্ডাক্টর থাকতো তাহলে সেক্ষেত্রে হয়তো হচ্ছে কি, যে ইম্পিডেন্স জেড এর ভ্যালু হয়তো হচ্ছে ফর রেজিস্ট্যান্সের ক্ষেত্রে জেড ইজ ইকুয়াল টু আর, হ্যাঁ ফর শুধু অনলি রেজিস্টিভ সার্কিট হইলে জেড এর ভ্যালু ছিল কত আর, তাই না, আর ফেজ শিফটিং 0 ডিগ্রি, হ্যাঁ ফেজ শিফট 0 ডিগ্রি। আর এল এর ক্ষেত্রে ছিল জেড ইজ ইকুয়াল টু ওমেগা এল। এখন ওই দুটাকে যদি একত্রে করি তাহলে আলটিমেটলি আমাদের ইম্পিডেন্সের ভ্যালু আসতেছে কি রুট ওভার আর স্কয়ার প্লাস ওমেগা এল স্কয়ার। ঠিক আছে, এটা তো হচ্ছে ফেজ, এটা হচ্ছে ম্যাগনিটিউড। আর এখন এই ধরনের সার্কিটের যদি আমি হচ্ছে বের করতে চাই, অ্যাঙ্গেল বের করতে চাই, তাহলে আমরা কিভাবে বের করি এই ধরনের সার্কিটে, সবসময় টানের সাপেক্ষে নিই। গুড, তাহলে টানের সাপেক্ষে দেখো, এখানে টানের সাপেক্ষে তার ফেজ অ্যাঙ্গেলটা, এই যে ইম্পিডেন্সের ইয়েটা, তাহলে ট্যান কি হবে, ট্যান হবে হচ্ছে ট্যান ইনভার্স ওমেগা এল বাই আর। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে একটা আরএল সার্কিটের ইম্পিডেন্সের ইকুয়েশন, যাতে তার ম্যাগনিটিউড হচ্ছে রুট ওভার আর স্কয়ার প্লাস ওমেগা এল স্কয়ার, আর হচ্ছে অ্যাঙ্গেলটা হবে হচ্ছে কি থিটা অ্যাঙ্গেলের ভ্যালুটা হবে ট্যান ইনভার্স ওমেগা এল বাই আর। ঠিক আছে, তাহলে এটা গেল। তাহলে আমরা কিন্তু অলরেডি কি বের করে ফেললাম, সেটা হচ্ছে মানে আরএল সার্কিটের ইম্পিডেন্সের ইকুয়েশন বের করে ফেলছি। ঠিক আছে, এখন আমাদের আরেকটা জিনিস একটু বের করা দরকার, আগের সার্কিটের মতোই, যে এর পাওয়ারের ইকুয়েশন কি হবে। এখন পাওয়ারের ইকুয়েশন জানতে চাইলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে আসলে ভোল্টেজ এবং কারেন্টের ইকুয়েশনটা বের করে নিতে হয়, তাই না। তাহলে হচ্ছে
আমরা সেটাতে চলে যাচ্ছি পাওয়ারের ইকুয়েশনে। খেয়াল করে দেখো এখান থেকে এইখানে এই যে জায়গায় আসো পাওয়ার। তাহলে এখানে the instantaneous power or it's sometimes called the instantaneous volt ampere ভোল্ট অ্যাম্পিয়ার মানে কি ভোল্ট এবং অ্যাম্পিয়ারের গুণফল বুঝতেই পারতেছো মানে পাওয়ার পাওয়ার আর হ্যাঁ পাওয়ার আর কি এইজন্য বলতেছি it's sometimes called instantaneous volt amperes delivered to a RL branch may be obtained from সেটা হচ্ছে কি P is equal to VI তাহলে V এর ইকুয়েশনটা আমরা ধরে নিয়েছিলাম হচ্ছে কি যে V টা ছিল হচ্ছে কি যে Vm sin omega t plus theta ঠিক আছে ওমেগা টি প্লাস থিটা যেটা আমরা বের করলাম কিছুক্ষণ আগে আর হচ্ছে কারেন্টের ইকুয়েশনটা আমরা প্রথমেই ধরে নিয়েছিলাম সেটা হচ্ছে কি আই এম সাইন ওমেগা টি ঠিক আছে তাহলে এই দুটাকে যদি এখন আমরা ইয়া করি মাল্টিপ্লাই করি তাহলে আমরা আলটিমেটলি পাওয়ারের ইকুয়েশনটা পাবো বোঝা গেছে তাহলে এখন এটাকে যদি তোমরা একটু গুণ করার চেষ্টা করো তাহলে এটা একটু আর একটু বড় একটা ইকুয়েশন হয়ে যাবে তাই তো কারণ এখানে আবার আলটিমেটলি কি আছে সাইন ওমেগা টি প্লাস থিটা মানে সাইন এ প্লাস বি সূত্র যদি ভেঙে নিই তারপর এখানের সাথে ইয়া করি তাহলে আলটিমেটলি এই ধরনের ইকুয়েশন আসবে এগুলো মনে হয় তোমরা পারবা আর কি যে ভিএম আই এম সাইন ওমেগা টি এটাকে একটু কমন নিলাম আর কি এটা রাখলাম আর বাদ বাকি এই পোরশনটাকে হচ্ছে একটু সূত্রে ভাঙাই দিলাম যদি সূত্রে ভাঙানোর পরে আলটিমেটলি আবার যদি দুই পাশে ইয়া করে নিই তাহলে আলটিমেটলি কি আসবে ভিএম আই এম সাইন স্কয়ার ওমেগা টি ইনটু cos থিটা ভিএম আই এম সাইন ওমেগা টি cos ওমেগা টি ইনটু sin থিটা তাহলে দেখো তো এখানে সরি এই জায়গা থেকে এই জায়গায় আসতে নিচের ইকুয়েশনে আসাটা কি কেউ বুঝতে পারছো জি স্যার হাফ আর 2 sin স্কয়ার a তারপর স্যার 2 sin স্কয়ার এর সূত্র নিছি হ্যাঁ এটা মনে হয় সহায়ক কারণ এখানে হচ্ছে 2 নিলে 2 sin স্কয়ার ওমেগা টি 2 sin স্কয়ার ওমেগা টি সূত্রটা কি স্যার 1 cos 2 ওমেগা টি হ্যাঁ 1 cos 2 ওমেগা টি তাহলে এই যে 1 cos 2 ওমেগা টি আর এখানে হচ্ছে sin ওমেগা টি cos ওমেগা টি সুতরাং এখানে 2 sin ওমেগা টি তাই না তাহলে এই যে 2 sin ওমেগা টি চলে আসলো আর বাদ বাকি যা আছে তাই এখন পাওয়ারের ইকুয়েশনটা একটু খেয়াল করে দেখো পাওয়ারের ইকুয়েশনে কিন্তু এখানে cos এবং sin উভয় জিনিসটাই अवेलेबल কেন अवेलेबल কারণ এখানে যে ব্রাঞ্চটা আছে এখানে কিন্তু আরও আছে এলও আছে আমরা আর এল সি তিনটারই পাওয়ারের ইকুয়েশন দেখছি আর এর ক্ষেত্রে দেখছিলাম পাওয়ারের ইকুয়েশন আসে হচ্ছে cos এর আর হচ্ছে এল এবং সির ক্ষেত্রে পাওয়ারের ইকুয়েশনটা কিসে আসে sin এ একটা প্লাস আর একটা মাইনাস হ্যাঁ একটা প্লাস আর মাইনাস খালি বাট সাইন এর ইকুয়েশন তো এখানে যেহেতু দেখো আরএল ব্রাঞ্চ দুটাই আছে তাহলে দেখো পাওয়ারের ইকুয়েশনটা বের করতে যাও আমরা যেটা দেখতেছি সেখানে কিন্তু আসলে cos এবং সাইন দুটাই আছে তার মানে এটা দেখে আসলে বোঝা যাচ্ছে তার মানে এখানে আরএল কম্পোনেন্ট দুটাই আছে এইটুকু পোরশনটা আসলে আর এর জন্য আর এইটুকু পোরশনটা হচ্ছে এল এর জন্য তো এখন এইটাই হচ্ছে একটু কার্ভটা ড্র করা হয়েছে এখানে এই জায়গায় হচ্ছে আমরা কার্ভটা ড্র করার চেষ্টা করছি একটু খেয়াল করে দেখো এখানে এই কার্ভটা ড্র করার আগে বিষয়টা হচ্ছে একটু খেয়াল করে দেখো এখানে আসলে একটা অনেক বড় কার্ভ তো এগুলোকে আসলে কি করা হয় সাধারণত একটু আস্তে আস্তে মানে ভাগ ভাগ করে নিয়ে করা হয় যে আমরা এইটুকু পোরশন আঁকাবো আগে এইটুকু পোরশন আঁকাবো এইটুকু পোরশন আঁকাবো আগানোর পরে টোটাল পোরশনটাকে যোগ করব এই হচ্ছে বিষয় তো এটাই আমরা এখানে করার চেষ্টা করা হয়েছে তো এখানে আসলে এই যে কার্ভটা ড্র করা হয়েছে এটা আসলে ইন টার্মস অফ টাইমের রেসপেক্টে কার্ভটা ড্র করা হয়েছে তো এই ইকুয়েশনটা আমরা যখন দেখতেছি এখানে টাইমের রেসপেক্টে আসলে কোনগুলো আছে এখানে কিন্তু এই যে প্রথম পোরশনটা এটা কিন্তু একটা কি বলতে পারি এটা টাইমের রেসপেক্টে কিন্তু কনস্ট্যান্ট টাইমের রেসপেক্টে এটা কনস্ট্যান্ট বাট এই পোরশন আর এই পোরশনে কিন্তু টাইমের রেসপেক্টে পরিবর্তন আছে তাই না তাহলে এই কার্ভের স্যার cos থিটা আছে থিটাকে তো ভাঙলে স্যার ওমেগা টি পাওয়া যায় তাহলে ওইটাকে স্যার স্বাধীন বললেন কিভাবে না এটা তো এই থিটা আর ওমেগা টি দুটো জিনিস আলাদা আমি আগেই বলে আছি ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল যখন আঁকাইছো এই যে এটা এখানে তুমি থিটা ধরে নিছো এখানে তো এই দুইটা টার্ম তো আসলে তোমার হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু বুঝতে পারছো থিটা ইজ ওমেগা আর ওমেগা টি এই দুটো জিনিস এখানে কিন্তু টোটালি আলাদা ওমেগা টি গুলোটাকে ধরে নিচ্ছি যে আমার ওয়েভ শেপ টাইমের রেসপেক্টে ওমেগা টির মধ্যে স্যার আমার অ্যাঙ্গেলটা কাউন্ট হবে টাইমের রেসপেক্টে কিন্তু এখানে স্যার আর আর ওমেগা এর সাথে হ্যাঁ এখানে এই জন্য ওই জিনিসটা আসছে বুঝতে পারছো এই জন্য আমরা কনস্ট্যান্ট ধরে নিচ্ছি আর কিছু না তো এখানে এই জন্য আমাদের এই কার্ভের ক্ষেত্রেও এর ম্যাগনিটিউডটা আসলে VMIM/2 ইনটু cos থিটা এই টোটালটা মিলে হচ্ছে তার ম্যাগনিটিউড আর এটা হচ্ছে তার টাইমের রেসপেক্টে চেঞ্জ হওয়ার ভ্যালুটা এটার ক্ষেত্রেও তাই আর এটা তো কনস্ট্যান্ট ভ্যালু ঠিক আছে এইভাবেই কিন্তু এই কার্ভটা ড্র করা হয়েছে তো এখানে একটু খেয়াল করে দেখো যখন VMIM/sin ওমেগা এখন sin আর cos দুটো হচ্ছে 90 ডিগ্রি ফেজ শিফট
তো সুতরাং আমরা দুইটা কার্ভ আঁকাইছি, এটা হচ্ছে, এটা যদি এটা কি ধরছে, এটা ধরছে সাইন, এটা সাইন ধরছে, তাহলে কজের কার্ভটা কি হবে 90 ডিগ্রি। এটা মাইনাস যেহেতু, সুতরাং এটা উপর থেকে না শুরু হয়ে নিচ থেকে শুরু হয়েছে, বুঝতে পারছো? যেহেতু এখানে যে মাইনাস চিহ্ন আছে, সুতরাং এটা উপর থেকে শুরু না হয়ে নিচ থেকে শুরু হয়েছে, সুতরাং এটা হচ্ছে কি ইয়া। এখন এখানে একটা কোশ্চেন হইতে পারে যে এই কার্ভের ম্যাগনিটিউড দুইটার ক্ষেত্রে Vm/2 sin থিটা, Vm/2 cos থিটা, যাই হোক ভ্যালু তো সেম, বাট হচ্ছে কার্ভের ম্যাগনিটিউড কিন্তু বেশি কম হয়েছে। কেন বেশি কম হয়েছে? বিকজ হ্যাঁ স্যার ফেজ ডিফারেন্স 90 ডিগ্রি স্যার, গ্রাফ দুটো একে অপরের উপর পরিবাহিত হচ্ছে কিন্তু স্যার সমান হয়। হ্যাঁ, কিন্তু এই যে এই ভ্যালুটা, এই যে এই ম্যাগনিটিউডের যে ভ্যালুটা, পিক ভ্যালুটা এটার বেশি এটার কম না? ওই যে Vm/2 ওখানে তো স্যার গুণ আছে cos থিটা, আর আরেক জায়গায় গুণ আছে sin থিটা, এই কারণে। হ্যাঁ, আর সেটা কেন আর কি, ভ্যালুটা আসলে কি হচ্ছে, ভ্যালুটা আসলে এখানে আরেকটা জিনিসও ধরে নিয়েছে, থিটার ভ্যালুটা আসলে কত, থিটার ভ্যালু ধরে নেওয়া হয়েছে হচ্ছে 30 ডিগ্রি, বুঝতে পারছো? তো cos 30 ডিগ্রির ভ্যালু কত আমাদের? √3/2। √3/2 না? আর sin 30 ডিগ্রির ভ্যালু কত? হাফ। তাহলে কোনটা বেশি হবে? √3/2, cos 30 বেশি। এই জন্য কিন্তু এই কাপটা বড় করে আঁকানো হয়েছে আর কি, মানে পিক ভ্যালুটা আর কি বের করতে চাইছে, ঠিক আছে? এখন যদি তুমি থিটার ভ্যালু ধরে রাখতে সামথিং যদি সেম হয় তাহলে হয়তো সেম হইতে পারে, বাট এখানে এই জন্য কাপটা ড্র করার সময় কিন্তু এইভাবে ড্র করছে। তো এই জিনিসগুলো একটু মাথায় রেখে আর কি। তারপরে আলটিমেটলি এই দুটো কার্ভের সাথে আমার হচ্ছে Vm/Im cos থিটা, এটা যেহেতু একটা কনস্ট্যান্ট ভ্যালু, এই যে কনস্ট্যান্ট একটা কার্ভ ড্র করা হয়েছে ইন টার্মস অফ কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে এই তিনটা কার্ভ, তাহলে এই 0 প্লাস হচ্ছে এখানকার মাইনাস ভ্যালু আর এখানকার পজিটিভ ভ্যালু, এই তিনটা কার্ভ যদি যোগ করো তাহলে ভ্যালু শুরু হবে কোথায় থেকে? 0 থেকে। আমি কি বুঝাতে পারছি? এই যে এই বড় যে কার্ভটা, এটাই হচ্ছে আমাদের আলটিমেটলি পাওয়ারের কার্ভ, তাই তো? তাহলে এটার ভ্যালু 0 কিভাবে আসলো? কারণ হচ্ছে কি যে এটা শুরুটা হয়েছে, সাইনের ভ্যালুটা শুরু হয়েছে 0 তে, আর কজেরটা শুরু হয়েছে মাইনাস থেকে, মাইনাস Vm/sin থিটা, ঠিক আছে? আর এইখানে আরেকটা টার্ম আছে Vm/cos থিটা, এই ভ্যালুটা, ঠিক আছে? এই যে cos থিটা তার মানে কি এইটা এবং এটা কি হয়ে যাবে, এই দুটো ভ্যালু পরস্পর একটা অপরটার বিপরীত, তো সুতরাং এই যে একটা অপরটার বিপরীত, সুতরাং আর একটা ভ্যালু তো 0, তো সুতরাং এখানে তিনটা মিলে যদি যোগ করি তাহলে 0 থেকে শুরু হবে। তারপর আলটিমেটলি আমরা হচ্ছে প্রত্যেকটা ভ্যালু প্রতি পয়েন্টে যোগ করে করে আমরা এই ভ্যালুটা বের করছি, ঠিক আছে? এটা হচ্ছে পাওয়ারের ওয়েবশেপ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের একটা পাহাড়ের ওয়েবশেপ। তাহলে আমি পাহাড়ের ওয়েবশেপ পেয়ে গেলাম। এখন এখানে আরেকটা জিনিস হচ্ছে একটু আছে, সেটা হচ্ছে কি এভারেজ পাওয়ার বলে একটা কথা বলা আছে এখানে। আমাদের আগেরটার ক্ষেত্রে আমরা শুধু পাওয়ারের ইকুয়েশন বের করছিলাম, বাট এখানে পাওয়ারের ইকুয়েশন গুলাটা আসলে কি, যে পাওয়ারের ইকুয়েশনের ভিতরে সাইন এবং কস দুটো পোরশনই আছে, যেহেতু সাইন এবং কস দুটো পোরশনই থাকে, সুতরাং আমরা পাওয়ারটাকে গতদিন দেখাইছিলাম, এই জন্য আমরা দুইটা পাওয়ারে ভাগ করে নিতাম, একটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার বলতাম আর একটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার বলতাম, ঠিক আছে? তো অ্যাক্টিভ পাওয়ার কোনটাকে বলতাম? অ্যাক্টিভ পাওয়ার বলতাম হচ্ছে যেটা হচ্ছে রেজিস্টিভ পোরশনের যে অংশটা, মানে যেটা হচ্ছে পাওয়ারটা কনজিউম করা হয়, যে পাওয়ারটা আসলে আমরা নিই, যে আমরা চিপসের প্যাকেটের সাথে একটা কল্পনা করছিলাম যে চিপসের প্যাকেটের চিপসটা হচ্ছে আমাদের মেইন জিনিস, ঠিক আছে? বাট ওর সাথে আরেকটা কি থাকে, বাতাস থাকে, তাই না? ওইটাকে আমরা বলছিলাম রিঅ্যাক্টিভ পাওয়ার। তো যেহেতু রিঅ্যাক্টিভ পাওয়ার আমরা দেখছি যে এটা ব্যাক অ্যান্ড ফোর্থ ভাবে, মানে পজিটিভ নেগেটিভ সাইকেলে ভ্যারি হয় এবং এটা আসলে কাজে লাগে না, মানে হচ্ছে আসলে কোনো এক্সিস্টেন্স নাই, বাট এটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ারকে রাখতে সহায়তা করে, যেমন চিপসের প্যাকেটে চিপসটাকে মানে রাখতে সহায়তা করে। তো এই জন্য আমরা এই দুইটা পোরশনে আসলে দুইটা জিনিস আছে, এই যে কস্ট যে অংশটুকু এটাকে আমরা বলি হচ্ছে রিয়েল পাওয়ার, আর সাইনের অংশটুকু যেগুলো থাকে সেগুলোকে আমরা বলি হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার। বুঝতে পারছো? তো এইটাই। তো এখন আরেকটা জিনিস একটু খেয়াল করে দেখো, সেটা হচ্ছে এই যে দুটো ইকুয়েশন আমরা আছে এর ভিতরেও দুটো ইকুয়েশন আছে হচ্ছে cos ওমেগা টি এবং sin ওমেগা টি। এখন এই sin ওমেগা টি এবং cos ওমেগা টির যদি ওয়েভ শেপ গুলো আমরা একটু খেয়াল করে দেখি আরেকবার, সেটা হচ্ছে কি যে sin ওমেগা টির ওয়েভ শেপ গুলো কিন্তু যদি তুমি এভারেজ ভ্যালু বের করতে চাও তাহলে এভারেজ ভ্যালু আসলে কত হবে, ওভারেজ সাইকেল কত হবে? দেখো এটা পজিটিভ, এটা নেগেটিভ, তার মানে সব সময় কি 0 হবে, তাই না? সব সময় 0 হবে। আবার এই কজের ক্ষেত্রেও কিন্তু পজিটিভ নেগেটিভ, তার মানে কি আলটিমেটলি এভারেজ ভ্যালু কত হচ্ছে,
এভারেজ ভ্যালু আসলে 0 হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি এই টোটাল পাওয়ারটার মেইনলি এক্সিস্ট করতেছে কতটুকু অংশ, VMIM বাই cos থিটা, VMIM বাই 2 ইনটু cos থিটা, তাই না? বুঝতে তার পারছেন? মধ্যে কোনো ওমেগা টি অংশ নাই, এখানে ওমেগা টি অংশ নাই। তো এই জন্য এখানে একটা কথা বলছি, একটু খেয়াল করে দেখো, একটা কথা আমরা দেখে যাই যে এখানে ফিগার 17 is a graphical representation of the component parts of equation together with the resultant curve কি of the instantaneous power। এটা instantaneous power কথাটা বুঝতে পারতেছো? instantaneous মানে হচ্ছে কি বলতো, বাংলা ভাষায় যেটাকে বলা হয় তাৎক্ষণিক, তাৎক্ষণিক, তাৎক্ষণিক দ্রুতি বা সামথিং পড়ছো না? এটা হচ্ছে টাইমের রেসপেক্টে, ঠিক একটা ইনস্ট্যান্ট অফ টাইমে কত ভ্যালু। তো আমরা তো আসলে যেটাকে ওভারঅল একটা কথা বলি যে এত পাওয়ার এত সামথিং, ওটাকে আসলে ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ার না, ওটা হচ্ছে এভারেজ একটা পাওয়ার বলি আমরা। তো আমরা এই ইকুয়েশনে হচ্ছে এটা ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ারের গ্রাফটা দেখানো হয়েছে, বাট আমরা এখানে দেখতে যাচ্ছি এভারেজ ভ্যালুটা কত। ইট শুড বি প্লেন দ্যাট the average value with respect to time of either cos 2 omega t and or the sin 2 omega t term is equal to 0 when considered over a time interval equal to an integral number of cycle। এই কথাটার অর্থ হচ্ছে কি যে cos omega t এবং sin omega t কে যদি আমরা একটা টাইম সাইকেলের ভেতর নিই তাহলে এভারেজ ভ্যালুটা হয়ে যাবে হচ্ছে কি 0। The average value with respect to time of the power when considered over a triangle is therefore equal to VMIM by 2 into cos theta। এই কথাটা কি আমি বুঝাতে পারছি? স্যার আরেকবার মানে যেহেতু এই যে cos 2 ওমেগা টির যে পোরশনটা এবং sin ওমেগা টির যে পোরশনটা, সেটাকে যদি আমি একটা সাইকেলে কনসিডার করি তাহলে এটা টোটাল এভারেজ ভ্যালুটা 0, এটারও টোটাল এভারেজ ভ্যালুটা কত? জি স্যার বুঝতে পারছি। 0। আর এখানে তো আসলে ওমেগা টির মানে টি কম্পোনেন্টই নাই, তাহলে আলটিমেটলি এই পাওয়ারটার এভারেজ পাওয়ারের ভ্যালু কত হবে আলটিমেটলি? যেহেতু এটাও 0 এটাও 0, তাহলে আলটিমেটলি থাকে কে? VMIM by 2 into cos theta। বুঝতে পারছো? জি স্যার। এই জন্য এটাকে বলা হচ্ছে যে সুতরাং এখানে এভারেজ পাওয়ারের ইকুয়েশনটা হবে VMIM by 2 into cos theta। ঠিক আছে? যদি এই জন্য এসি সার্কিটগুলোর ক্ষেত্রে কখনো যদি বলে, ধরো এখানে সামথিং ভ্যালুগুলো দিয়ে বললো যে এটার ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ারের ইকুয়েশন লেখো এবং অ্যাজ ওয়েল অ্যাজ এভারেজ পাওয়ারের ইকুয়েশনটাও লেখো, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ারের ইকুয়েশন আর এটা হচ্ছে এভারেজ পাওয়ারের ইকুয়েশন, ঠিক আছে? এই হচ্ছে জিনিসটা। আর এখানে আরেকবার একটু ওটা দেখানো আছে, বাট আলটিমেটলি সেম জিনিস আর কি। আর তারপরে এখানে দুটো জিনিস আবারও বলা আছে, আমি যেটা বলতেছিলাম একটু আগে, যে রিয়াল পাওয়ার এন্ড রিঅ্যাকটিভ পাওয়ার। তো এখানে বলাই আছে যে দেখো যে সেটা হচ্ছে কি যে এই যে দ্য থার্ড টার্ম VMIM by 2 sin omega t into sin 2 omega t into sin theta is variously called instantaneous reactive power because it comes from the inductive part। ঠিক আছে? আর একটা কি বলছে যে ঠিক আছে and কি বলছে for the reason the area under the curve presents the energy which oscillates between the driving source and the reactive capacity। ওই যে যেটা বলছে ব্যাক এন্ড ফোর্থ হয়, ঠিক আছে? আর একটা কথা এখানে বলা ছিল মনে হয় এই যে এখানে, সেটা হচ্ছে কি রিয়েল পাওয়ার এখানে একটু বোঝা যাচ্ছে না, যে রিয়েল পাওয়ার রিফার্স টু VMIM by cos theta minus ওই যে পুরো টার্মটা, the first two terms on the right hand side, ঠিক আছে, is called the instantaneous real power। ঠিক আছে? তো এটা রিয়েল এবং রিঅ্যাকটিভ পাওয়ার বলা হয়েছে। এখন এই রিয়েল এবং রিঅ্যাকটিভ পাওয়ার আমরা যেটা দেখতে পাচ্ছি ইম্পিডেন্সের ওমেগা এল এবং হচ্ছে আর এর মতোই এই দুইজনের মধ্যেও আসলে সম্পর্কটা কিন্তু সাইন এবং কস। সুতরাং আসলে দুইজনের মধ্যে সম্পর্ক কি আসলে 90 ডিগ্রি আবারও একটা সম্পর্ক চলে আসতেছে, তাই না? হ্যাঁ, তার মানে এই দুটাকেও আমরা কিন্তু আবার যোগ করে একটা টোটাল ম্যাগনিটিউডে নিয়ে আসতে পারবো আগেরটার মতোই, ঠিক আছে? এখন এই দুইটা পাওয়ারকে যদি আমরা যোগ করি তাহলে আরেকটা পাওয়ার যেটাকে আমরা বলি ওটার নাম আমরা বলা হয় হচ্ছে দেখো অ্যাপারেন্ট পাওয়ার একটা নাম বলা হয়, এটা লেখা আছে কিনা যাই হোক, এই যে দেখো এই পোরশনটা, ঠিক আছে, যে the real power and the reactive power may be combined to yield the volt ampere of the circuit that is namely VMIM by 2। তার মানে আসলে বোঝাই যাচ্ছে যে তুমি VMIM by 2 cos theta মানে yield মানে কি স্যার? yield মানে হচ্ছে প্রডিউস করা, ঠিক আছে? ঠিক আছে, প্রডিউস মানে গঠন করে বা সামথিং, ঠিক আছে, বা দেয় সামথিং। যাই হোক, তাহলে এই দুটোকে যদি যোগ করো VMIM by cos theta, এগুলোকে ধরো cos 2 omega t এগুলো সামথিং একটু নেগলেক্ট করলে পরে আলটিমেটলি VMIM by cos
থিটা মানে তোমাকে যদি কেউ বলে যে রিয়েল পাওয়ারের ইকুয়েশন কি, তুমি একবারেই বলবা যে ভিএম আই এম কস থিটা বাই 2 না বললেও চলে, এটা হচ্ছে তোমার এখানে ইকুয়েশন থেকে আসছে আর কিছু না, বাট আসল ইকুয়েশনটা ভিএম আই এম কস থিটা। আর হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ারের ইকুয়েশন হচ্ছে ভিএম আই এম সাইন থিটা। এখন ভিএম আই এম সাইন থিটা এবং কস থিটাকে যদি তুমি যোগ করো তাহলে তুমি আসলে পাবা হচ্ছে ভিএম আই এম। তো ভিএম আই এম যেটা সেটাকেই বলা হয় হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার, ঠিক আছে। এই দুটাকে যোগ করলে বলা হচ্ছে কি অ্যাপারেন্ট পাওয়ার। এখানে কোথাও একটু লেখা আছে অ্যাপারেন্ট পাওয়ার, আমি জানি না কোথায় লেখা আছে, তোমরা একটু পড়লেই পারবা আর কি। যাই হোক আছে কোথাও লেখা। তাহলে এই গেল হচ্ছে আমাদের, তাহলে আমি মোটামুটি পুরাটাই আমাদের এখানে হলো, সেটা হচ্ছে কি আরএল ব্রাঞ্চের ক্ষেত্রে পাওয়ারের ইকুয়েশন দেখলাম। এখন এখানে আর এনার্জির ইকুয়েশন আমাদের আর দেখায়নি, এনার্জির ইকুয়েশনকে নরমালি ইন টার্মস অফ ফিয়ারতে আমাকে বের করতে হবে, এখানে আর ওইটাতে যাইনি আমরা, বাট পাওয়ারের ইকুয়েশন জানলে আমরা এনার্জির ইকুয়েশনও বের করতে পারবো। সিমিলারলি আমাদের আরেকটা পোর্শন আর কি বাকি আছে, সেটা হচ্ছে কি যে আমরা দুইটা করে আরেকটা কম্বিনেশনও কিন্তু করতে পারবো, সেটা হচ্ছে কি আরসি কম্বিনেশন কিন্তু আমরা করতে পারবো। আরসি কম্বিনেশনটা বইতে দেখায়নি, তোমরা যদি আরএলটা বুঝে থাকো তাহলে আরসিটাও মনে হয় নিজেরা পারবা না? একই পদ্ধতি অবলম্বন করে পারা যাবে না, তাহলে কি হবে বলো তো? আমি আরেকবার এই প্রথমের দিকে যাচ্ছি। স্যার রেজিস্ট্যান্স আর ক্যাপাসিট্যান্স ইনক্লুড করতে হবে, আর স্যার ওই আই এর জায়গায় সি ইনটু ডিভি বাই ডিটি হবে। হ্যাঁ এই তো গুড, এটা পারবা। আমরা যাচ্ছি একটু আরেকটু সহজ করে দিচ্ছি, সেটা হচ্ছে কি আরএল সি ব্রাঞ্চ নিয়ে এখন কথা বলবো, ঠিক আছে। যে তিনটাই যদি একসাথে থাকে তাহলে কি হয়, এই যে এইটা দেখো, এটা দেখলে তোমরা ওইটাও করতে পারবা, এটাও আসলে ফুললি করেনি। তো আলটিমেটলি প্রথম থেকে সবগুলো করে আসছে, তো পরের গুলাকে বলে দিছে যে আসলে এইভাবে করলেই হয় আলটিমেটলি। তো তোমরা হচ্ছে এই জন্য পরীক্ষায় অনেক সময় এই দুটাই আর কি দেখা যায় বেশি দেয় অনেক সময়, যে যেহেতু এগুলো করা নাই সেহেতু এগুলো নিজেরা একটু ডেরিভেশন গুলো নিজেরা করা। দেখো আরএলসি এর ক্ষেত্রে কি হবে, আরএলসি মানে হচ্ছে এইটা সার্কিট, ঠিক আছে। সার্কিটটা হচ্ছে কি ভোল্টেজ, এখানে ভোল্টেজ আমি দিছি, এখানে আর এবং এল এবং এখানে সি, তাহলে আর এর ক্ষেত্রে ভোল্টেজ ড্রপের ইকুয়েশন হচ্ছে আরআই, এল এর ক্ষেত্রে ভোল্টেজ ড্রপের ইকুয়েশন হচ্ছে এলডিআই বাই ডিটি, আর সি এর ক্ষেত্রে যেটা এটা যেটা লিখছে সেটা হচ্ছে কি এর ভিতর দিয়ে কারেন্ট কতটুকু কিউ বাই সি লিখছে আর কি, কিউ বাই সি, ঠিক আছে। এর ভোল্টেজ ড্রপ, এটাকে আমরা ওইভাবে না লিখে হচ্ছে অন্যভাবে লিখি আর কিছু না, ইনটু ডিভি বাই ডিটি হবে। হ্যাঁ ওইভাবে লিখি। তো যাই হোক ওইটাই আমরা এখানে লিখতেছি আর কি, যে সেটা হচ্ছে কি ভিআর হবে হচ্ছে কি আরআই, তার মানে হচ্ছে আর আই এম সাইন ওমেগা টি, যেহেতু এখানে হচ্ছে কারেন্ট ভিএম সাইন ওমেগা টি ধরছি, তো সুতরাং কারেন্টের ইকুয়েশনটা আগের মতোই আই এম সাইন ওমেগা টি। তো সুতরাং আর আই এম সাইন ওমেগা টি, ভিএল এর ক্ষেত্রে হচ্ছে এল ডিআই বাই ডিটি, সুতরাং একটার মতোই ওমেগা এল আই এম কস ওমেগা টি। আর ভিসির ক্ষেত্রে কি, ভিসি হচ্ছে কিউ বাই সি, কিউ মানে হচ্ছে কি চার্জ থেকে কারেন্টের রিলেশনশিপ হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু আইটি, ইন টার্মস অফ ইন্টিগ্রেশন করে নিচ্ছে আই ডিটি। এটাকে যদি আমি আরো কিছু করি আর কি, আই এর ভ্যালুটা যদি বসাই তাহলে এখানে আসবে কি যে আই এম সাইন ওমেগা টি ইনটু ডিটি ডিভাইডেড বাই সি। তো এটাকে যদি তুমি ইন্টিগ্রেশন করো তাহলে আলটিমেটলি এখানে কি পাবা, যে মাইনাস আই এম বাই ওমেগা সি, যেহেতু ইন্টিগ্রেশন সুতরাং ওমেগা পোর্শনটা নিচে আসবে ইনটু কস ওমেগা টি, তাই না? তাহলে এখন তুমি যদি এখানে টোটাল ইকুয়েশনটা বের করতে চাও তাহলে কি করতে হবে, যে টোটাল কেভিএল ইকুয়েশন কি, ভি ইকুয়াল টু ভিআর প্লাস ভিএল প্লাস ভিসি, তাই না? ভিআর প্লাস ভিএল। একটা কথা বলা যাবে স্যার? হ্যাঁ বলো স্যার। মানে একটু স্লো গেলে ভালো হতো স্যার, আমরা তো মানে কখনোই এসি সার্কিট এত ডিটেইলস পড়ি না, এইজন্য স্যার অনেক কিছু মানে একটু ক্যাচ আপ করতে টাইম লাগতেছে স্যার। হ্যাঁ আসলে মনে করো আমি চেষ্টা করতেছি, এই জন্য তোমাদেরকে ভিডিও দেয়া হচ্ছে, বাট পড়াও তো হিউজ, তো এজন্য আমরা সবসময় মনে করো খুবই স্লোলি পড়াতে একটু আমাদের মনে করো সিলেবাস তো কমপ্লিট করতে হবে, এই জন্য হয় না। তো তুমি মনে যদি প্রথম থেকে থাকতা, আমি জানি না তুমি প্রথম থেকে আসো কি স্যার, প্রথম থেকে ছিলাম স্যার। তাহলে বোঝার কথা। যাই হোক কোথায় বোঝোনি এখানে যদি কোনো বুঝতেছি স্যার, কিন্তু মানে একটু মানে কেমন যেন মনে হচ্ছে স্যার। টাইম একটা কনস্ট্রেন্ট, বুঝছো, এখন কিছু করার নাই, ধরো এই জন্য তোমরা ভিডিও দেখতে পারবা আর কি। আলটিমেটলি ধরো 1:15 বাজলে তুমি আমাকে বলবা যে স্যার আর পড়বো না, ভালো লাগতেছে, সুতরাং আমাকে সব মেকআপ করে দেখতে হয় আর কি, বুঝতে পারছো? তো যাই হোক আমি যতটুকু পারতেছি আসতে যাচ্ছি। দেখো এইটুকু তো বুঝতে পারছো, ভিআর এর ইকুয়েশনটা, ভিএল এর ইকুয়েশনটা আমরা কিছুক্ষণ আগে এটা বোঝানোর চেষ্টা করছি, আর ভিসির ইকুয়েশনটাও তো বুঝতে পারছো নাকি? আচ্ছা, তাহলে আমরা কিছুই করতে চাচ্ছি না, আমরা জাস্ট হচ্ছে এখানে
আলটিমেটলি আগের সার্কিটগুলোর মতোই আরএল এর মতোই আমরা এখানে আরএলসি আছে, সুতরাং আমরা এখানে টোটাল ইকুয়েশনটা লেখার চেষ্টা করব। এখানে কেভিএল যদি অ্যাপ্লাই করি তাহলে ইকুয়েশনটা কি হবে, যে এটা হচ্ছে সোর্স ভোল্টেজ ইকুয়াল টু লোড ভোল্টেজ। তাহলে লোড ভোল্টেজগুলো কে কে, একটা হচ্ছে রেজিস্ট্যান্স, তো এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটাকে আমি বলি হচ্ছে ভিআর, এই যে ভিআর, আর এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা হচ্ছে কি ভিএল, আর এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা হচ্ছে কি ভিসি। তাহলে আমি এখানে যে ভোল্টেজটা দিচ্ছি এই ভোল্টেজটাই তো এখানে ড্রপ হচ্ছে, তাহলে এই সবগুলো ড্রপ যদি যোগ করি তাহলে আমি টোটাল ভোল্টেজ কত পাবো, টোটাল ভোল্টেজ এই ভোল্টেজ পাবো। ঠিক আছে, তাহলে ইকুয়েশনটা কি হবে, ইকুয়েশনটা হবে হচ্ছে কি ভি ইকুয়াল টু ভিআর প্লাস ভিএল প্লাস ভিসি। আমরা এখানে লিখছি, একটু খেয়াল করে দেখো এই জায়গাতে ওইটাই লেখা আছে। এখানে এইটুকু পোর্শন ভিআর, এইটুকু পোর্শন ভিএল, আর এইটুকু পোর্শন হচ্ছে ভিসি। ঠিক আছে, এখন ভিআর ভিসি এই যে তোমার যে ভ্যালুগুলো তুমি পাইছো একটু, এটা এইটা এবং এইটা, এই তিনটা ভ্যালু এখানে লেখা হয়েছে। এখন আলটিমেটলি যখন তুমি ইকুয়েশনটা লিখছো, লেখার পরে তোমাকে আগের মতোই কি করতে হবে, এখানে ভোল্টেজ এবং কারেন্টের রিলেশনশিপটাকে নিয়ে আসতে হবে। তাহলে এখানেও একটু খেয়াল করে দেখো, এখানেও আছে সাইন, এখানে আছে কস, এটাও কস, সমস্যা নাই, কস থাকলে তো কোনো সমস্যা ছিল না, বাট এখানে আরেকটা টার্ম আছে কি সাইন। তাহলে এখন এটাকেও কি করতে হবে, আলটিমেটলি কিভাবে যাইতে হবে, আগেরটার মতো কি যাইতে হবে না আরএল এর মতো, কসকে একটা কসে বানাইতে হবে, তারপর সাইন আর কসের রিলেশনশিপ নিয়ে আসতে হবে। তুমি যদি আরএলটা বুঝতে পারো তাহলে এটাও তো বোঝা একদমই সহজ। তাহলে এখানে কি করবা, কিছু না, যেহেতু কস আছে এই কসটাকে দুটা মিলে একটা টার্ম বানাতে পারি, কসকে কমন নিতে পারি, কমন যদি নিই তাহলে আলটিমেটলি কি কে আসবে, যে ওমেগা এল মাইনাস 1/ωc। এইটুকু বোঝা গেছে না, এই যে এইটুকু। হ্যাঁ, তাহলে আলটিমেটলি আগেরটাতে ছিল হচ্ছে ওমেগা এল আই এম কস ওমেগা টি, এখন চলে আসছে হচ্ছে কি ওমেগা এল মাইনাস 1/ωc ইন্টু আই এম কস ওমেগা টি, আর এখানে আগে যা ছিল তাই আছে। তাহলে এখন এখানে যেহেতু সাইন, এখানে যেহেতু কস, সুতরাং এখন এই দুটোর ভিতরে রিলেশন, এখন ওমেগা এল এর পরিবর্তে যে ট্রায়াঙ্গেল আমরা আঁকাইছিলাম গত ইয়াতে, সেই ট্রায়াঙ্গেলে এখানে এই যে দেখো এই ট্রায়াঙ্গেলে কি আসছে, এখানে ওমেগা এল মাইনাস 1/ωc, আর এখানে যা আছে আর তো আরই আছে। ওকে বুঝাতে পারছি এই জিনিসটা, ট্রায়াঙ্গেলটা, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটা চেঞ্জটা কোথায় আসছে। তাহলে এখান থেকে যদি এই দুটোকে যোগ করো তাহলে তোমার আলটিমেটলি এই যে টার্মটা আসতেছে, সরি এখানে তো হ্যাঁ এই টার্মটা আসতেছে। তাহলে সেক্ষেত্রে এই দুটোকে যোগ করলে আগে ছিল আর স্কোয়ার প্লাস ওমেগা এল হোল স্কোয়ার, এখন ওমেগা এল এর পরিবর্তে আসতেছে ওমেগা এল মাইনাস 1/ωc হোল স্কোয়ার। তাহলে বোঝাই যাচ্ছে যে তাহলে এই সার্কিটের ইম্পিডেন্সের ভ্যালু কত হবে, আরএলসি সার্কিটের ইম্পিডেন্সের ভ্যালু কত, √r² প্লাস ওমেগা এল মাইনাস 1/ωc হোল স্কয়ার, তাই না? এটাই হচ্ছে। এখন আগেরটার মতো কি করতে হবে, আগেরটার মতো এখানে আর দেখাইনি, আলটিমেটলি কি করবা, এটা দ্বারা সবাইকে ভাগ করে দিবা নাকি? স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার এই সাইনের পার্টে যেটা আছে ম্যাগনিটিউডটা, ওইটা আমরা সবসময় ভূমি বরাবর নিচ্ছি, আর কসেরটা লম্ব বরাবর নিচ্ছি, এটা তো আমরা উল্টাও নিতে পারতাম, তাইলে উল্টাও নিতে পারতা, কোনো সমস্যা ছিল তখন না। তো স্যার থিটার মান তো চেঞ্জ হয়ে যেত, ট্যান ইনভার্স ওখানে উল্টে যেত না, তাহলে মান তো অন্যরকম। কসের জায়গায় সাইন আসতো, তখন তো এখানে তো সূত্র আসতেছে কস বারবার, তখন সাইন আসতো, সাইন আসতো। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। সাইন a প্লাস b সূত্র ফেলতেছিস স্যার, তখন ওই যে বিক্রম যেভাবে বলতেছে তখন বললো তো কসের সূত্র আসতো। হ্যাঁ হ্যাঁ আলটিমেটলি এখানে সাইনটাকে আমরা বেস হিসেবে ধরে নিই, বিকজ আমাদের সবকিছুই, আমি মনে করো যে ভোল্টেজটা নিছি ওইটাও একটা সাইনোসাইডাল ভোল্টেজ নিছি, আর কারেন্টটা যেটা ধরছি সেটাও আসলে সাইনোসাইডাল কারেন্টই ধরা হচ্ছে। তো সুতরাং আলটিমেটলি সবকিছুতেই মনে করো সাইনটাকে বেস হিসেবেই ধরা হচ্ছে। তো এই জন্য এখানে আলটিমেটলি সাইনের সাথে যেটা টার্মটা আছে সেটাও আসলে একটা বেস হিসেবেই ধরা হয়েছে, তার রেসপেক্টে আমি সবসময় আরেকটা জিনিস কল্পনা করতেছি। জি স্যার, বুঝতে পারছি। বোঝা গেছে? জি স্যার। এই আর কি। তো আলটিমেটলি এখান থেকে যদি তুমি আর কি নরমালাইজড করো এই টোটাল টার্মটাকে আগের মতোই, তাহলে আলটিমেটলি এই ইকুয়েশনটা তুমি পাবা। এখানে হচ্ছে তোমার যে ইকুয়েশনটা আর কি আলটিমেটলি একবারে দেয়া আছে, সেটা হচ্ছে কি যে এর ম্যাগনিটিউডের ভ্যালু এটা, আর হচ্ছে এখানে হচ্ছে অ্যাঙ্গেলটা হবে হচ্ছে কি আগেরবার ছিল ওমেগা এল বাই আর, এখন হচ্ছে ওমেগা এল মাইনাস হচ্ছে 1/ωc। তো এখানে কিন্তু আমরা অবশ্যই সামথিং অনেক বড় একটা ক্যালকুলেশন কিন্তু এখানে নেগলেক্ট করা হয়েছে, বাট এর ভিতরে কিন্তু আছে। তোমরা কিন্তু এটা, তোমাদের আমি একটা অ্যাসাইনমেন্ট দিব, এর ভিতরে এটা আর কি করবা আর কি, ঠিক আছে? মানে এখানে সামথিং অনেকগুলা ইকুয়েশন লেখা লাগবে, সেটা তো মনে হয় তোমরা পারবা, তাই না? পারা যাবে আর কি।
তো ওইটাই এখানে দেখানো হচ্ছে। তাহলে এটা গেল হচ্ছে কি আলটিমেটলি তোমার ইয়ার ক্ষেত্রে। আর এখানে দেখো আরেকটা জিনিস দেখানো হয়েছে, সেটা হচ্ছে কি ফর আরসি। ঠিক আছে, তোমরা এখন বাসায় এই দুটা কাজই করবা। সেটা হচ্ছে এটা কিভাবে আসলো, এই যে আর স্কোয়ার প্লাস হচ্ছে 1/ω c হোল স্কোয়ার tan ইনভার্স মাইনাস 1/ω c বাই আর, এটা কার আসবে আসলে? আরসির ক্ষেত্রে স্যার, আরসির রেজিস্ট্যান্সের ক্ষেত্রে, ক্যাপাসিট্যান্স। হ্যাঁ ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে। তাহলে তোমাদের আসলে এই দুটো কাজ থাকবে, সেটা হচ্ছে কি এইটাকে কমপ্লিট করা, আরএলসি এটা টোটালটাকে কমপ্লিট করা, এবং আরসি ব্রাঞ্চের ক্ষেত্রে যে ইম্পিডেন্সের যে ইকুয়েশনটা আসতেছে এটা কিভাবে আসতেছে সেটা ফুললি ডেরিভেশন বের করা। পারবা না এই দুটো করতে? স্যার পারা যাবে স্যার। হুম, স্যার পারা যাবে স্যার। পারা যাবে আমার মনে হয়, তোমরা সবাই পারবা আর কি আলটিমেটলি। আর যদি নাই পারো তাহলে সেক্ষেত্রে তখন আমরা দেখবো আর কি। তো এই হচ্ছে টোটাল আর কি আরএল আর মানে আরএল আরসি আরএলসি অথবা অনলি আর অনলি এল অনলি সি সবগুলোর ক্ষেত্রে কারেন্ট ভোল্টেজ এবং পাওয়ারের ইকুয়েশনগুলো কি আসে সবগুলো আমরা মোটামুটি দেখানো হয়েছে। এরপরে আমরা হচ্ছে অন্য পড়াগুলোতে যাব। এরপরে আসলে এটা প্রত্যেকটাই দেখানো হয়েছে ইন টার্মস অফ ওয়েভ ফ্রম, মানে টাইম রেসপেক্টে। এটাকে বলা হয় হচ্ছে টাইম ডোমেন অ্যানালাইসিস। ঠিক আছে, একটাকে বলা হচ্ছে টাইম ডোমেন অ্যানালাইসিস, মানে আমরা এতক্ষণ যা কিছু করছি সবগুলো হচ্ছে টাইম ডোমেন অ্যানালাইসিস করছি। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে ভেক্টর অ্যানালাইসিস। এরপরের গুলাতে আস্তে আস্তে আমরা যাব। তো সেক্ষেত্রে টাইম ডোমেন অ্যানালাইসিসের কনসেপ্টটাই আসবে, বাট ইন টার্মস অফ ভেক্টর রিপ্রেজেন্টেশন আমরা করব। তোমরা দেখো একটু খেয়াল করে যে এখানে সবসময় একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি আর এল এবং সি এর ভোল্টেজ এবং কারেন্টের রিলেশনশিপটা। বারবারই এই কথাটা বলতেছি, সেটা হচ্ছে কি ফর রেজিস্ট্যান্স কারেন্ট এবং ভোল্টেজের ইকুয়েশনের মানে এই দুটার ইন ফেজ, ভোল্টেজ এবং কারেন্টের কোনো ফেজ অ্যাঙ্গেল নাই ফর রেজিস্টিভ সার্কিট, বাট ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে একটা ফেজ ডিফারেন্স আছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি ক্যাপাসিটরের ক্ষেত্রেও 90 ডিগ্রি আছে। এই কনসেপ্টটাই আমরা সব সময় ব্যবহার করব। ভেক্টর অ্যানালাইসিস করতে গেলে আমাকে এই কথাটা মাথায় রাখতে হবে। এখন কিভাবে আসছে সেটা আমরা টাইম ডোমেন অ্যানালাইসিস করে দেখতে পারছি যে কেন আসলে 90 ডিগ্রি হচ্ছে, তাই তো? এটাই আমরা যখন ভেক্টর ডায়াগ্রামে ভেক্টর অ্যানালাইসিস করতে যাব তখন আমরা আর এত কিছু দেখাবো না, এই কনসেপ্টটাই ইউজ করে ভেক্টর ডায়াগ্রাম আঁকানোর চেষ্টা করব। স্যার এখানে আমরা স্যার সবগুলা কম্পোনেন্ট আপনার সিরিজে নিছি, তখন যদি স্যার এগুলো প্যারালালে নিতে পারতাম না? হ্যাঁ প্যারালালেও নিতে পারতাম, সেক্ষেত্রে হ্যাঁ সেক্ষেত্রে হচ্ছে প্যারালালের ক্ষেত্রে তোমার কি স্যার মানে ইকুয়েশনটা আরো মানে ডিফিকাল্ট হইতো, মানে আরো সেক্ষেত্রে আমরা দেখব। সেক্ষেত্রে আসলে টাইম ডোমেন অ্যানালাইসিসটা নরমালি ফর সিরিজ সার্কিটের ক্ষেত্রে দেখানো হয়েছে, বাট ভেক্টরে যখন যাব তখন আসলে সিরিজ প্যারালাল দুটাতেই যাব। ঠিক আছে, দুটাতেই যাব, আর কিছু না। তো যাই হোক আমরা এটুকু শেষ করলাম। তো আমাদের এই চ্যাপ্টারটা আর কি মোটামুটি এখানেই শেষ হয়েছে এই বইতে। তো এই চ্যাপ্টারটা থেকে আমরা হচ্ছে কিছু প্রবলেমস এখানে দেয়া আছে, একটু খেয়াল করে দেখো। আমরা এটা এই জন্য অ্যাসাইনমেন্ট আকারে এখান থেকে কিছু জিনিস আর কি করব। তো আমরা এখান থেকে যা যা শিখছি সেখান থেকে মেইনলি প্রথমত গত ক্লাসে দেখছিলাম হচ্ছে কি যে ফেজ ডিফারেন্স কিভাবে বের করতে হয় কোনো একটা ইকুয়েশনের ক্ষেত্রে, যদি দুটো ইকুয়েশন দেওয়া থাকে ফেজ ডিফারেন্স। তো তোমরা এখানে এটা হচ্ছে নাম্বার অফ 12, ঠিক আছে, এই ম্যাথটা দেখবে। এখানে যেগুলো লাল কালি করে দেয়া আছে সেই জিনিসগুলো তোমরা হচ্ছে করে নিয়ে আসবে আর কি, সামনের ক্লাসে অ্যাসাইনমেন্ট আকারে জমা দিবা। স্যার আমি একটু কথা বলবো স্যার? হ্যাঁ বলো। স্যার যেহেতু বই থেকে করছি স্যার, প্রুফ গুলো তো স্যার আমাদের একটু করা লাগবে স্যার। অ্যাসাইনমেন্টটা যদি নেক্সট উইকে দিতেন তাহলে আমরা এই উইকে স্যার প্রুফ গুলো পড়তে পারতাম স্যার, কিন্তু স্যার ম্যাথ দিলে স্যার আসলে হিউজ হয়ে যাচ্ছে। হ্যাঁ ম্যাথ দিচ্ছি বলতে এটার ভিতরেই তোমার প্রুফও আছে, ঠিক আছে, এইখানেই দেয়া আছে, তুমি একটু দেখো। তোমরা সামনের ক্লাস বলতে আমার মনে হয় সামনের ক্লাস হয়ে যাচ্ছে রবিবারে যদি নাও দিতে পারো বুধবারের ভিতর অবশ্যই দিতে হবে, ঠিক আছে, এই আর কি। তো দেখো দুটাই করা লাগতেছে। তোমরা দেখো এই একটা প্রবলেম, এটা হচ্ছে ফেজ কি বলছে যে হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল অর ফেজ ডিফারেন্স বিটুইন কারেন্ট এন্ড ভোল্টেজ এন্ড হুইচ ওয়েভ লিডস। এই ধরনের জিনিসটা আমি গত ক্লাসে দেখাইছি, এটা বের করবা, সহজ একটা প্রবলেম। এরপরে আরেকটা প্রবলেম এখানে দেখানো হচ্ছে, এখানে যে দেখো প্রবলেম নাম্বার 29, এখানে বলছে কি যে আর ইকুয়াল টু something 10 ohm, L এর ভ্যালু দেয়া আছে আর কানেক্টেড ইন সিরিজ and energized by 25 cycle sinusoidal voltage। এখন দেখো 25 সাইকেল মানে কি বলতো, এটা আসলে কি বোঝাতে চাচ্ছে, এটা ফ্রিকোয়েন্সির ভ্যালু দেয়া আছে, ঠিক আছে। তার মানে ফ্রিকোয়েন্সির ভ্যালু হচ্ছে আমরা সাধারণত ধরে নিই 50 হার্টজ, এখানে দেয়া আছে হচ্ছে কত
এখানে দেয়া আছে হচ্ছে 25 হার্জ, তাই না? বলা আছে দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য ভোল্টেজ, যে ভ্যালু দেয়া আছে হচ্ছে পিক ভ্যালুর ভ্যালু হচ্ছে কত 150। এখন বলছে যে ফাইন্ড দ্য কমপ্লিট ইম্পিডেন্স এক্সপ্রেশন ফর দ্য আরএল ব্রাঞ্চ। ঠিক আছে, যে তাহলে এখানে আরএল একই জিনিস, খালি জাস্ট হচ্ছে তুমি ওখানে খালি ভ্যালুগুলো বসাই দিবা। ভ্যালুগুলো বসাই দিলে পরে এখানে হচ্ছে তার ইম্পিডেন্সের ভ্যালু বের করতে বলছে, জেড এর ভ্যালু তোমরা জানো এখানে আরএল ব্রাঞ্চের ক্ষেত্রে জেড এর ইকুয়েশনটা কি হয়। তো নরমাল কি হবে বলো তো, আরএল ব্রাঞ্চের ক্ষেত্রে জেড এর ইকুয়েশনটা কি হয়, কি বলতে পারবা? ইম্পিডেন্সের ইকুয়েশন আর স্কয়ার প্লাস ওমেগা এল স্কয়ার। হ্যাঁ, রুট ওভার আর স্কয়ার প্লাস ওমেগা এল স্কয়ার, আর অ্যাঙ্গেলের ইকুয়েশনটা হবে হচ্ছে tan ইনভার্স ওমেগা এল বাই আর, তাই না? আর এখানে বলছে কি রাইট এ এক্সপ্রেশন অফ দ্য ফর দ্য সাপ্লাই ভোল্টেজ ইজ এ ফাংশন অফ টাইম মেকিং v is equal to something 75 at time constant। তার মানে এখানে তোমার একটা এক্সপ্রেশন লিখতে বলছে, আর কিছুই না। আর এখানে ওর কি আলটিমেটলি কি বলছে যে এক্সপ্রেশন অফ দ্য কারেন্ট বের করতে বলছে। তো যাই হোক এই কয়টা এটা একটু দেখলাম। এরপরে এখানে তোমাদেরকে আমি যে প্রবলেমটা দিলাম এখানেও আছে আলটিমেটলি, যে অ্যাজিউম দা এটা আরসি ব্রাঞ্চের ক্ষেত্রে ইকুয়েশনটা বের করতে বলছে। এই জন্য আসলে অ্যাসাইনমেন্ট করলে দুটেই হয়ে যাবে, ঠিক আছে? তো 34 নম্বর প্রবলেমটা আসলে আরসি ব্রাঞ্চ সলিউশন করতে বলছে, আর 35 নম্বর অঙ্কটা বলছে হচ্ছে আরসি ব্রাঞ্চই, বাট আরসি ব্রাঞ্চের জন্য এখানে আরসি ব্রাঞ্চের আর এবং সির ভ্যালুটা এখানে দেয়া আছে এবং ভোল্টেজের ভ্যালু দেয়া আছে। বের করতে বলছে হচ্ছে কি যে ভোল্টেজ ড্রপ and also find also the expression of the current at any time t। ঠিক আছে, তার মানে এটাই এখানে এই ইকুয়েশনটা বের করার পরে এই অঙ্কটা করলে পরে আলটিমেটলি একই জিনিস। আর এখানে 38 নম্বর অঙ্কটাতে তোমার ওই আরএলসি ব্রাঞ্চের প্রবলেমটা করতে বলছে। অ্যাজিউম দ্যাট দ্য কারেন্ট আই এম, এখানে একটু খেয়াল করে দেখবা ওখানে কারেন্টের ভ্যালু ধরা হয়েছিল সাইন ওমেগা টি, আই এম সাইন ওমেগা টি, এখানে কি ধরা হয়েছে আই এম cos ওমেগা টি। তাহলে আমার মনে হয় ওখানে দুটাই করতে পারো তোমরা, অ্যাসাইনমেন্টে দুটাই জমা দিতে পারো। একটা হচ্ছে i is equal to i am sin ওমেগা টি দিয়ে করলা, যেটা হচ্ছে তোমার ওইটার সাথে ম্যাচ করলো। আবার এইখানে 38 নম্বর অঙ্কটাও একটু করলা, করে আলটিমেটলি এই দুটো ইকুয়েশন যে শো দ্যাট দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য এত, ঠিক আছে? ওটার ক্ষেত্রে ধরো যা ছিল ওখানে cos ছিল, ওই জন্য এখানে cos ছিল cos আসছে, ওখানে sin ছিল sin আসবে আর কি আলটিমেটলি, ঠিক আছে? আর এখানে হচ্ছে আরেকটা অঙ্ক দেয়া আছে 40 নম্বর অঙ্কটা, সেটা হচ্ছে এখানেও ওই আরএলসি ব্রাঞ্চের ক্ষেত্রে ভ্যালুগুলো দেয়া আছে, সেক্ষেত্রে বিভিন্ন ভ্যালুগুলো বের করতে বলছে, পাওয়ারের ভ্যালু, ইম্পিডেন্সের ভ্যালু, তার এক্সপ্রেশনগুলো বের করতে বলছে, ঠিক আছে? তো এই হচ্ছে আর কি মানে এই টোটাল এই চ্যাপ্টারটা আর কি, এইগুলো আমরা একটু দেখবো আর কি সামনে ক্লাসে জমা দেবো। আর এখন আমরা আরেকটা চ্যাপ্টারে একটু অল্প একটু শুরুটা করতে চাচ্ছি। স্যার আজকে আর না স্যার, আর দিয়েন না আজকে তাহলে অ্যাসাইনমেন্ট আকারে এই ম্যাথ গুলা হচ্ছে ওই হ্যাঁ এলসি মানে বাকি যে দুইটা বাকি ছিল ওই দুইটা। হ্যাঁ হ্যাঁ, অ্যাসাইনমেন্টের ভিতরে তোমার আরসি তো হয়েই যাচ্ছে, ঠিক আছে? জি স্যার। অ্যাসাইনমেন্টের ভিতরে আরসি হয়ে যাচ্ছে, শুধু আরএলসি এর ক্ষেত্রে দুটা করলা আর কি, যে সেটা হচ্ছে আই এর ভ্যালু যদি আই এম cos ওমেগা টি ধরে একটা করবা, আর একটা হচ্ছে আই ইজ ইকুয়াল টু আই এম sin ওমেগা টি ধরে একটা করবা। বুঝতে পারছো? এই আর কি। তো আলটিমেটলি এই কয়টা জিনিসই থাকলো। আর এখানে আমরা একটু কিছুই করবো না, একদম নরমাল জিনিসই দেখা, এগুলো তোমরা আগেই পড়ে আসছো। রুট মিন স্কয়ার সম্পর্কে তোমরা জানো না মোটামুটি, আরএমএস সবাই জানো তো নাকি? স্যার ওটা তো গ্যাসের। স্যার করছি স্যার। রুট মিন স্কয়ার কারেন্টের ক্ষেত্রেও পড়ার কথা তোমাদের, স্যার পড়াইছি। হ্যাঁ এগুলো তোমরা সবাই জানো আর কি। তো আমরা জাস্ট একটু বলে নিই আসলে রুট মিন স্কয়ার বলতে কি বোঝো, কেন রুট মিন স্কয়ারে আসতেছি। বিকজ ডিসির ক্ষেত্রে আসলে একটা কনস্ট্যান্ট ভ্যালু, টাইমের রেসপেক্টে আমরা সবসময় একটা কনস্ট্যান্ট ভ্যালু পাই, বাট এসির ক্ষেত্রে কিন্তু কনস্ট্যান্ট ভ্যালু আমরা পাচ্ছি না। ওখানে কি হচ্ছে, যদি সাইনোসয়েডাল ওয়েভ শেপ করি তাহলে ওখানে সামথিং পিক ভ্যালু পাচ্ছি এবং পজিটিভ নেগেটিভ সাইকেল পাচ্ছি। আলটিমেটলি ওখানে হচ্ছে এভারেজ ভ্যালুটাও হয়ে যাচ্ছে সমস্যা। এভারেজ ভ্যালু যদি হয় তাহলে ভ্যালুটা টোটাল সাইকেল এভারেজ ভ্যালু 0। তো সেক্ষেত্রে এসি সার্কিটের ক্ষেত্রে এভারেজ ভ্যালু যদি আমি বের করতে চাই তাহলে কখনোই আমি ওভার ফুল সাইকেল নিতে পারবো না। ওখানে আমাকে কি নিতে হবে, আলটিমেটলি অনলি হাফ সাইকেল কনসিডার করে নিতে হবে, ঠিক আছে? বাট ডিসির ক্ষেত্রে কোনো সমস্যা নাই, ডিসির ক্ষেত্রে এভারেজ বলে কিছু নাই। এভারেজ বলতে আমি টোটাল আসলে ভ্যালুটা, আর ওখানে ওই জন্য ওখানে কোনো রুট মিন স্কয়ার বা সামথিং কোনো কিছুতে যাওয়া লাগে না,
ঠিক আছে, বাট এসির ক্ষেত্রে এই দুটা জিনিসে চলে আসে যে একটা আরএমএস এবং একটা এভারেজ ভ্যালু নেওয়া হয়। এসির ক্ষেত্রে এভারেজ ভ্যালু বলতে বোঝানো হয় যে সেই ভ্যালুটা যে একটা টোটাল হাফ সাইকেলে এভারেজ ভ্যালুটাকে বলা হয় হচ্ছে তার এভারেজ ভ্যালু, ঠিক আছে, নট ফুল সাইকেল। আর আরএমএস ভ্যালুটা কি কি বলা হয়, আরএমএস ভ্যালুটাকে কল্পনা করা হয় ইন টার্মস অফ পাওয়ারের রেসপেক্টে, মানে হিট অ্যানালাইসিস, হিটের ক্ষেত্রে, ঠিক আছে, তাপের ক্ষেত্রে একটা বলা হয় যে সেটা হচ্ছে কি যে তুমি যদি কোনো একটা ডিসি সার্কিট, ঠিক আছে, একটা রেজিস্টর আছে, ঠিক আছে, এখন ওখানে যদি তুমি ডিসি ভোল্টেজও দাও তাহলে রেজিস্টরটা কি করবে, পাওয়ারটা কনজিউম করবে। আর পাওয়ারটা কনজিউম করলে কি হবে যে ওখানে অ্যাজ ওয়েল অ্যাজ একটা হিটও উৎপন্ন হয়, ঠিক আছে। তোমরা দেখছো যে একটা বাল্বকে যখন তুমি কানেক্টেড করো তখন লাইট তো পাওই, তার সাথে আরো কি পাও, হিট পাও, পাওয়া যায়। হ্যাঁ হিটও পাও। তো এখন এই কনসেপ্টটাকেই হচ্ছে আরএমএস ভ্যালুর ইয়াতে রেসপেক্টে নিয়ে আসা হয়েছে। সেটা কি বলছে একটু খেয়াল করে দেখো যে alternating current are defined so as to make applicable to them essentially the same laws that governing the heating and transfer of power by the direct current। মানে আরএমএস ভ্যালুটাকে নিয়ে আসাই হয়েছে যে অল্টারনেটিং কারেন্ট এবং ডিরেক্ট কারেন্টের মাঝখানে একটা সম্পর্ক স্থাপন করা যাতে যায় এবং দুইটাই যাতে একই লর রেসপেক্টে নিয়ে আসা যায়, অ্যাপ্লিকেবল করা যায়, ঠিক আছে। এই জন্য বলছে যে so as to make applicable to them essentially the same laws that govern heating and transfer of power। হিটিং এন্ড ট্রান্সফার অফ পাওয়ার, হিটিং মানে হচ্ছে কি যে পাওয়ারটা আসলে আমার হিট উৎপন্ন করতেছে, আর ট্রান্সফার অফ পাওয়ার বলতে বোঝাচ্ছে যে ফর লাইটের ক্ষেত্রে ইলেকট্রিক টু লাইট এনার্জি, এটা আসলে আমাদের ডিজায়ার্ড বাট হিটটা এক্সট্রা আমাদের নষ্ট হচ্ছে, ঠিক আছে। এই জন্য বলছে যে গভর্ন দ্য হিটিং এন্ড ট্রান্সফার অফ পাওয়ার বাই দ্য ডিরেক্ট কারেন্ট and alternating current which produces heat in a given resistance at the same, ঠিক আছে, at the same average rate as I amperes of direct current, ঠিক আছে। মানে বলা হচ্ছে কি যে একটা গিভেন রেজিস্ট্যান্স, একটা রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে একটা ডিরেক্ট কারেন্ট ফ্লো করলে যে পরিমাণ হিট উৎপন্ন হবে, একটা অল্টারনেটিং কারেন্ট ফ্লো করলে ঠিক ওই পরিমাণ যদি উৎপন্ন হয় তাহলে আমরা সেক্ষেত্রে আমরা দুটাকে একত্রে নিয়ে আসতে পারবো। বুঝতে পারছো জিনিসটা? এটা যে an alternating current which produces heat in a given resistance at the same average rate as I amperes of the direct current is said to have a value of I amperes, ঠিক আছে। এখন হিটের ইকুয়েশনটা আসলে কি, হিটের ইকুয়েশনটাকে আমরা সবসময় হিটটাকে প্রকাশ করে থাকি ইন টার্মস অফ পাওয়ার, ইন টার্মস অফ পাওয়ার, ঠিক আছে। তো পাওয়ারের ইকুয়েশনটা আমরা কিভাবে লিখি, পাওয়ারের ইকুয়েশন বিভিন্ন ভাবে লেখা যায়। একটা হচ্ছে P ইজিক্যাল টু VI লেখা যায়, P ইজিক্যাল টু I স্কয়ার R লেখা যায়, তাই না? আবার কিভাবে লেখা যায়, P ইজিক্যাল টু V স্কয়ার বাই R লেখা যায়। তো আমরা এখানে যেহেতু রেজিস্ট্যান্সের রেসপেক্টে রেজিস্ট্যান্সের কথা বলতেছি, সুতরাং এখানে আমরা হিটটাকে ইন টার্মস অফ I স্কয়ার R রিলেশনশিপ লিখবো, ঠিক আছে। তো এখানে এটাই লিখছে দ্য এভারেজ রেট অফ প্রোডিউসিং হিট বাই I amperes অফ ডিরেক্ট কারেন্ট ইজ সেম অ্যাজ দ্য রেজিস্ট্যান্স অফ I R স্কয়ার, ঠিক আছে। তার মানে আমি যদি I অ্যাম্পিয়ার কারেন্ট ডিরেক্ট কারেন্ট ফ্লো করাই তাহলে সেখানে টোটাল হিট জেনারেট হবে কতটুকু, I স্কয়ার R পোরশন। এখন আমরা বলছি কি যে এই যে I স্কয়ার R পোরশন এটাকে আমি ইন টার্মস অফ অল্টারনেটিং কারেন্টের সাপেক্ষে কল্পনা করব। তাহলে আমার অল্টারনেটিং কারেন্টের পাওয়ারের ইকুয়েশন লাগবে আর ডিরেক্ট কারেন্টের পাওয়ারের ইকুয়েশন লাগবে। তো ডিরেক্ট কারেন্টের পাওয়ারের ইকুয়েশন হচ্ছে I স্কয়ার R, আর অল্টারনেটিং কারেন্টের পাওয়ারের ইকুয়েশনটা কি, পাওয়ারের ইকুয়েশন হচ্ছে সেক্ষেত্রে আমরা সবসময় কি করি যে একটা সাইকেলে পাওয়ারের ইকুয়েশন আমি বের করে নিচ্ছি, 0 টু টি I স্কয়ার R dt। বুঝতে পারছো? এটা হচ্ছে কি ফর এসি। তাহলে আমরা বলতেছিলাম কি যে ফর সেম জিনিস, তাহলে আমি ডিসি আর হচ্ছে এসি এই দুটোকে যদি পাশাপাশি রাখি তাহলে এইখানে এটা বলতে বোঝানো হচ্ছে কি, তাহলে এই দুইটা একটা সেম লর আন্ডারে চলে আসলো। এখন এই জায়গা থেকে আমরা কারেন্টের একটা ইকুয়েশন বের করব, সেটাকে আমরা তখন বলবো হচ্ছে কি আরএমএস বা রুট মিন স্কয়ার। এবং রুট মিন স্কয়ার কেন বলতেছি সেটাও এখানে আসতেছে, একটু দেখো যে এটাকে যদি তুমি সিম্পলিফাই করো, সিম্পলিফাই করলে এখানে আর আর কেটে যাবে, তাহলে এখানে থাকবে কি যে I স্কয়ার, আর এটাকে যদি তুমি ইন টার্মস অফ ইন্টিগ্রেশন করো তাহলে I স্কয়ার ডিটি, I স্কয়ার ডিটি কে যদি আমি ইন্টিগ্রেশন করি বা সামথিং টি রেসপেক্টে আর ইন্টিগ্রেশন করেনি তাহলে সেখানে আর কি আলটিমেটলি কি আসবে যে এখান থেকে আসতেছে কি যে I ইজিক্যাল টু রুট ওভার 1/t ইন্টু 0 টু টি I স্কয়ার ডিটি। তাহলে এইটুকু যে পোর্শনটা, এইটুকু পোর্শনটাকে বলা হচ্ছে কি যে তার
এভারেজ ভ্যালুটা, ঠিক আছে, এইটুকু পোর্শনকে বলা হচ্ছে এভারেজ ভ্যালু। আর যেহেতু এই টোটাল কারেন্টের যে ইকুয়েশনটা আসলো সেটা কি ইন টার্মস অফ রুট স্কয়ার, তো এই জন্য এটা আমরা নাম বলে থাকি হচ্ছে কি এখানে যে কারেন্টের ভ্যালুটা আসলো সেটাকে নাম বলা হয় হচ্ছে কি রুট মিন স্কয়ার। যেহেতু এটা একটা এভারেজ ভ্যালু, মিন ফর এভারেজ, আর যেহেতু এটা রুট করা হয়েছে সুতরাং এটার নাম বলা হচ্ছে রুট মিন স্কয়ার। এই জন্য এখানে লেখা আছে যে দ্য কারেন্ট which defines the alternating current in terms of average rate of producing heat in a resistance, it calls the root mean square value. Root mean square value. It is also called the effective value or virtual value. তাহলে আমরা জিনিসটা আরো ক্লিয়ার হবে যদি আমরা হচ্ছে একটা ওয়েব শেপ এখানে একটু দেখি রুট মিন স্কয়ারের ভ্যালুটা। সেটা হচ্ছে কি একটু খেয়াল করে দেখো যে সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের টোটাল মেইন হচ্ছে ভ্যালুটা, এই যে সাইনোসয়েডাল ওয়েভ শেপ যেটা নিয়ে ড্র করা হয়েছে এটা হচ্ছে আমি মেইন কারেন্টের এই কার্ভটা। এটাকে যদি আমি আই স্কোয়ার করি, আই স্কোয়ার করলে কি হবে এই ইকুয়েশন এই কার্ভটা আসবে। কেন এই ইকুয়েশনটা আসবে? আমরা জানি যে পজিটিভকে যদি স্কোয়ার করা হয় অথবা নেগেটিভকে যদি স্কোয়ার করি তাহলে আলটিমেটলি কি ভ্যালু আসে সবসময় পজিটিভ ভ্যালুই আসে, তাই না? তাহলে এই কার্ভটা এই জন্য কিন্তু আর কোনো নেগেটিভ ভ্যালু আমরা পাইনি, এখানে অলওয়েজ কিন্তু পজিটিভ ভ্যালু পাইছি। এখন এটাকে যদি এই আই স্কোয়ারের ভ্যালুটাকে যদি আমরা এরকম ভাবে এভারেজ করি, এই যে ইকুয়েশনে এভারেজ স্কোয়ার যদি ভ্যালু বের করি তাহলে এভারেজ স্কোয়ারটা হচ্ছে এই ইকুয়েশন মানে কনস্ট্যান্ট ভ্যালু, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট ভ্যালু। আর যদি এটাকে রুট করি, যেহেতু আমাকে এখানে এই পাশে আই স্কোয়ার ছিল সুতরাং এটাকে যদি রুট করি তাহলে এভারেজ ভ্যালুটাকে রুট করলে পরে মানে এই ভ্যালুটাকে যদি রুট করি তাহলে এই ভ্যালুটা আরো কমে যাবে। তাহলে এখানে যে ভ্যালুটা পাচ্ছি এটার রেসপেক্টটা দেখো, এটা কিন্তু আবার ডিরেক্ট কারেন্টের মতো একটা ভ্যালুতে চলে আসছে। তো এই জন্য এই যে রুট এভারেজ স্কোয়ার এটাকেই বলা হয় হচ্ছে আরএমএস কারেন্ট বা আরএমএস ভোল্টেজ। যদি ভোল্টেজের ক্ষেত্রে বলি তাহলে ভোল্টেজ, কারেন্টের ক্ষেত্রে বললে কারেন্ট হবে, ঠিক আছে? তো এটাই এখানে দেখানো হয়েছে আরএমএস এবং এভারেজ যে বিষয়টা। তো এখানে আরেকটা জিনিস হচ্ছে তোমরা অলরেডি পড়ে আসছো, এখানে আরেকটা জিনিস আমি একটু করে দিছি যে এভারেজ ভ্যালুটা আসলে কি হবে, যে দ্য এভারেজ ভ্যালু ফর এনি এসি ওয়েভ ইজ সিমেট্রিক্যাল অ্যাবাউট দ্য জিরো অ্যাক্সিস। সিমেট্রিক্যাল মানে হচ্ছে কি পজিটিভ নেগেটিভ দুইটা পোর্শনই আছে এবং দুইটা পোর্শনই সমান। তো সুতরাং however when average value is applied to the alternating quantities it usually means the average of either positive and negative loop of the wave। তার মানে আমি যদি এটা আরএমএস ভ্যালু বের করছি এতক্ষণ, যদি এভারেজ ভ্যালু বের করতে যাই তাহলে আমাকে দুটো সাইকেল মিলে নেওয়া যাবে না। আরএমএস ভ্যালুর ক্ষেত্রে কিন্তু দুটো সাইকেল মিলেই আমরা আরএমএস ভ্যালু বের করছি, বাট এভারেজ ভ্যালু বের করতে গেলে হয় এই সাইকেল নিব নাহলে এই সাইকেল নিব। তাহলে এর ইকুয়েশনটা কি আসবে তাহলে একটু খেয়াল করে দেখো, এই যে এভারেজের ইকুয়েশনটা আমরা একটু লিখছি এখানে, সেটা হচ্ছে কি হাফ সাইকেল 1/t/2 0 to t/2 IDT, ঠিক আছে IDT। তাহলে এটা হচ্ছে এভারেজের ইকুয়েশন। আর আরএমএস এর ইকুয়েশন যদি কেউ লিখতে বলে তাহলে সেক্ষেত্রে আমি ফুল সাইকেলটাই কনসিডার করে নিচ্ছি, ঠিক আছে? সেখান থেকে আমরা হচ্ছে ভ্যালুটা নিয়ে আসছি। তো এখানে মনে রাখতে হবে যে ফর এসির ক্ষেত্রে এভারেজ ভ্যালু বের করতে গেলে আমাদেরকে পজিটিভ এবং নেগেটিভ সাইকেলের জন্য বের করতে হবে, তারপরে আমরা সেই ক্ষেত্রে যদি ফুল ভ্যালুটা বের করতে চাই তাহলে 2 দ্বারা গুণ করে নিব আর কি। এই হচ্ছে বিষয়টা, ঠিক আছে? তো এটা হচ্ছে এভারেজ এবং আরএমএস ভ্যালু। আমার মনে হয় এগুলো তোমরা অলরেডি জানো, সেই জন্য আমি মনে হয় আর অত করলাম না। তো এমনি কি এতটুকু কি বুঝতে পারছো যে এভারেজ এবং আরএমএস ভ্যালুটা কিভাবে আসতেছে এই দুটো ইকুয়েশন? হ্যাঁ, এখন আরেকটা জিনিসও তোমরা পড়ছো, আমরা জাস্ট একটু পড়েন না স্যার, না এটাও পড়ছো আর কি, পড়াচ্ছি না, জাস্ট আমি জাস্ট খালি মনে করো এগুলো নতুনত্ব কিছু নাই, নতুনত্ব যা জিনিস ছিল সেগুলো অলরেডি আমি পড়াই ফেলছি। তো এইগুলো তোমরা জানোই, যেমন এটা কি বের করছো কি যে ধরো আমাকে যদি কেউ বলে যে এই ধরনের একটা সাইনোসয়েডাল ওয়েভ শেপ আছে, এই সাইনোসয়েডাল ওয়েভ শেপের আমি অলরেডি ইকুয়েশন গুলো বের করে রাখছি। এখন তোমার কি হয়েছে যে এখানে আই এর ভ্যালুটাকে বলা হয়েছে কি যে একটা সাইনোসয়েডাল ওয়েভ শেপ। তো যদি সাইনোসয়েডাল ওয়েভ শেপ বলা থাকে এবং তার ইফেক্টিভ ভ্যালু আর আরএমএস ভ্যালু এবং এভারেজ ভ্যালু বের করতে বলে তাহলে তার ইকুয়েশনটা আসলে কি আসবে, ঠিক আছে? মানে এখানে আমি আই এর পরিবর্তে কি বসাবো, আই এর পরিবর্তে বসাবো হচ্ছে আই এম সাইন ওমেগা টি, বুঝতে পারছো? এখানে ওইটাই বলছে যে ইফেক্টিভ এন্ড এভারেজ ভ্যালু অফ এ সাইনোসয়েড, ঠিক আছে? আর কিছুই না। তাহলে আমি যদি অলরেডি ইকুয়েশন জানি সেটা হচ্ছে কি যে এখানে সাইনোসয়েড যেহেতু বলছে সুতরাং আমি এখানে নিচে আছে কি আই ইজ ইকুয়াল টু আই এম সাইন ওমেগা টি, ঠিক আছে? তাহলে এটার আমাকে কি বলছে ইফেক্টিভ এন্ড এভারেজ ভ্যালু বের করতে বলছে। তাহলে এটা তো পাওয়া যাবে, তাই না? দেখো এটা কি করব, তাহলে আমি ইফেক্টিভ ভ্যালু বের করতে গেলে আমাকে আই স্কয়ার ভ্যালুটাকে বের করতে হয় আগে, তারপর সেটাকে রুট করে দিলেই হয়।
তাহলে আমি ওই ভ্যালুটাই বের করছি যে আই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/t ইন্টু 0 টু t আই স্কোয়ার ডিটি। এখন আই স্কোয়ারের পরিবর্তে আমরা বসাচ্ছি হচ্ছে আই এম সাইন ওমেগা টি। তাহলে আই এম সাইন ওমেগা টি এখানে বসাও, বসালে পরে এখানে আসলে কি সূত্র চলে আসলো দেখো তো। হ্যাঁ 1 মাইনাস কস 2 ওমেগা টি সূত্র, তাই না? তাহলে এই যে 1 মাইনাস কস 2 ওমেগা টি সূত্র এখানে বসালাম। এগুলো মনে হয় তোমরা আগেও পড়ছো নাকি এটা সাইনোসয়েডের? এটা স্যার শাহজাহান তপনের ওল্ড সিলেবাসের বইয়ে আছে, নিউ সিলেবাস তোমাদের তোমাদের আর এখন নাই না? আমরা আসলে নাই। যাই হোক, তাহলে এগুলো তো আমাদের সময় আমরা পড়েই আসছি আর কি, এগুলো আমাদের ছিলই। তো যাই হোক, না পড়লে আবার পড়তেছো এখানে, সমস্যা নাই, এখানে পড়লা আর কি। তা এটা কিছুই না যে ফর সাইনোসয়েডাল ওয়েভ শেপের ক্ষেত্রে আরএমএস ভ্যালু এবং হচ্ছে এভারেজ ভ্যালু বের করতে হবে আর কি। তো আমরা এটাই বের করছি, তাহলে এখানে এই ভ্যালুটা বের করে নিলাম। এখন এটাকে যদি সামথিং একটু ক্যালকুলেশন করো, যে এখানে টি এর ভ্যালুটা তুমি এখানে বসাই দিলে এখানে আলটিমেটলি কি আসতেছে যে এইটুকু তো মনে হয় পারবা আর কি। এটুকু ক্যালকুলেশন কিভাবে করো, যে ওমেগা ইজ ইকুয়াল টু টুয়াইস পাই বাই টি, এটা তো জানো এই রিলেশনশিপটা, ওমেগা ইজ ইকুয়াল টু টুয়াইস পাই বাই টি, ওই ভ্যালুটা এখানে বসাই দিলে আলটিমেটলি এখানে আসবে কি আই এম স্কোয়ার বাই 2। তাহলে এখানে যদি আবার ইয়া করো, রুট করে দাও এই পাশে, তাহলে এখানে কি আসতেছে আলটিমেটলি আই এম বাই √2। তাহলে এখান থেকে তাহলে টোটাল কারেন্টের ইকুয়েশনটা কি আসলো, √2 মানে হচ্ছে কি কত 1.414। তাহলে 1/1.414 কে যদি ভাগ করো তাহলে ভ্যালুটা আসে কত 0.707 আইএম। ঠিক আছে, তাহলে এখান থেকে বোঝা গেল কি যে সেটা হচ্ছে কি যে আমাদের যে আরএমএস ভ্যালুটা ফর সাইনোসয়েডাল ওয়েভ শেপ, আরএমএস ভ্যালুর পরিবর্তন হবে হচ্ছে কি পিক ভ্যালুর 70.7%। ঠিক আছে, মানে হচ্ছে ওই ভ্যালুটা। সুতরাং ফর এ সাইনোসয়েডাল ওয়েভ দ্য আরএমএস ভ্যালু ইজ 0.707 টাইমস দ্য ম্যাক্সিমাম ভ্যালু। ম্যাক্সিমাম ভ্যালু মানে হচ্ছে কি পিক ভ্যালু, বুঝতে পারছো? তো এই জন্য অনেক সময় এই কথাটা পরীক্ষায় আসে, নরমালি সহজ কোশ্চেন যদি আসে তাহলে সেটা দেখাও যে ফর এ সাইন ওয়েভ দ্য আরএমএস ভ্যালু ইজ 0.707 টাইমস দ্য পিক ভ্যালু, বুঝতে পারছো? যদি এই কথাটাই দিয়ে দেয় যে শো দ্যাট, তাহলে তুমি এই জিনিসটা করে এটা প্রমাণ করবে, বুঝতে পারছো? আরেকটা জিনিস থাকলো, সেটা হচ্ছে কি এভারেজ ভ্যালু। এভারেজ ভ্যালুর ইকুয়েশনটা কি হবে আমাদের এক্ষেত্রে? এভারেজ ভ্যালুর ইকুয়েশনটা হচ্ছে কি যে কিছুক্ষণ আগেই দেখছি, কেউ কি বলতে পারবো এভারেজ ভ্যালুর ইকুয়েশনটা কি ছিল? 2/t integration of 0 IDT integration by হ্যাঁ আইডিটি, হ্যাঁ। তার মানে এটাকে হাফ সাইকেল করতে হবে, এখন আর ফুল সাইকেল করব না, হাফ সাইকেল করব। তাহলে এখানে যে ইকুয়েশনটা, ঠিক আছে, এখন আই এর পরিবর্তে আমরা লিখছি হচ্ছে কি আই এম সাইন ওমেগা টি। তাহলে এটাকে যদি এটা আরো নরমাল একটা হয়ে গেছে, তাহলে এটাকে যদি আমি এভারেজ ভ্যালু বের করি তাহলে দেখো ভ্যালুটা আসছে কত 0.636 আইএম। তার মানে দেখা যাচ্ছে এভারেজ ভ্যালু হয়ে গেছে হচ্ছে কি 0.636 টাইমস অফ পিক ভ্যালু, আর আরএমএস ভ্যালু হয়ে গেছে হচ্ছে কত 0.707 অফ টাইমস অফ পিক ভ্যালু। তাহলে যদি কখনো পরীক্ষায় এরকম আসে কোশ্চেন যে শো দ্যাট ফর এ সাইন ওয়েভ দ্য আরএমএস ভ্যালু and the average value, ধরো RMS value is এত টাইমস and the average value is এত টাইমস of the peak value, তাহলে আমরা পারবো না এই জিনিসটা করতে? হ্যাঁ, এখন যদি সাইনের পরিবর্তে কেউ যদি cos লেখে তাহলে পারা যাবে না? জি স্যার, শুধু 1 + cos 2 এর সূত্র। হ্যাঁ, এখানে সাইনোসয়েড cos যদি বলে তাহলে এখানে I am cos 2 cos ওমেগা টি দিয়ে এখানে তারপর ডেরিভেটিভ করব, ঠিক আছে? এই হচ্ছে বিষয়টা। তো এখানে আরেকটা জিনিস একটু শেষ করব, এখনই এটাই শেষ আর কি। সেটা হচ্ছে এই যে এভারেজ এবং আরএমএস দুটা জিনিস আসলো, এখান থেকে অনেক সময় মানে আরো দুটা জিনিসের একটু নামকরণ, এগুলো জাস্ট নাম চেঞ্জ করা হয়েছে। সেটা হচ্ছে কি ফর্ম ফ্যাক্টর আর ক্রেস্ট ফ্যাক্টর বা পিক ফ্যাক্টর নামে দুটা জিনিস করছে। এগুলো আসলে কিছুই না, এগুলো হচ্ছে জাস্ট এভারেজ এবং পিকের ভিতরে রেশিও টেশিও করে একটা নতুন করে একটা নামকরণ করা হয়েছে, আর কিছু না। তো ফর্ম ফ্যাক্টর বিষয়টা হচ্ছে কি দেখো, ফর্ম ফ্যাক্টর ইজ দ্য রেশিও অফ ইফেক্টিভ টু দ্য এভারেজ ভ্যালু। তার মানে মানে আরএমএস ভ্যালু এবং হচ্ছে এভারেজ ভ্যালু, এই দুটাকে যদি রেশিও করো তাহলে যে জিনিসটা আসে তাকে বলা হয় কি ফর্ম ফ্যাক্টর। ফ্যাক্টর যেহেতু, সুতরাং এর কোনো নিজস্ব কোনো ইউনিট থাকবে না, বুঝতে পারছো? এর নিজস্ব কোনো ইউনিট নাই। তাহলে দেখো এক্ষেত্রে ফর্ম ফ্যাক্টর যে আরএমএস ভ্যালু ডিভাইডেড বাই এভারেজ ভ্যালু, আরএমএস ভ্যালু ডিভাইডেড বাই এভারেজ ভ্যালুকে বলা হয় হচ্ছে ফর্ম ফ্যাক্টর। এখন অনেক সময় এটাও আসে যে এটা করার পরে অনেক সময় পরীক্ষায় বললো যে ফাইন্ড অলসো দ্য ফর্ম ফ্যাক্টর এন্ড দ্য ক্রেস্ট ফ্যাক্টর ফর দ্য সার্কিট বা সামথিং, ঠিক আছে? ফর সাইনোসয়েডালের ক্ষেত্রে তোমাকে এভারেজ আরএমএস ভ্যালু বের করতে বললো, ঠিক আছে?
মানে এইভাবে করে একটা কোশ্চেন থাকলো যে ক্যালকুলেট দ্য আরএমএস এভারেজ ফর্ম ফ্যাক্টর অ্যান্ড ক্রেস্ট ফ্যাক্টর ফর এ সাইনোসয়েড। ঠিক আছে, তাহলে তোমাকে এই দুটো স্যার ফ্যাক্টর সব সময় একই হবে না? কোনটা? ফর্ম ফ্যাক্টর কনস্ট্যান্ট ভ্যালু পাই বাই 2। হ্যাঁ, ফর্ম ফ্যাক্টরটা যদি সাইন এর ক্ষেত্রে হয় তাহলে সবসময় একই হবে, কজের ক্ষেত্রে গেলে ফর্ম ফ্যাক্টরের ভ্যালু আরেকটা আসতে পারে। বুঝতে পারছো? বিভিন্নটার ক্ষেত্রে বিভিন্ন ধরনের হইতে পারে। এখন ওয়েভ শেপ তো মনে করো বিভিন্ন টাইপের আছে আর কি, এটা আমি সাইনোসয়েডের ক্ষেত্রে বলতেছি। আর ক্রেস্ট ফ্যাক্টরের ক্ষেত্রে কি বলছে? দ্য ক্রেস্ট ফ্যাক্টর or amplitude factor is the ratio of maximum value of a voltage to the effective value। এটা জিনিসটা মনে রাখবো, ফর্ম ফ্যাক্টরটাকে বলা হচ্ছে আরএমএস বাই এভারেজ, আর এই ক্রেস্ট ফ্যাক্টরটাকে কি বলা হচ্ছে, বা পিক ফ্যাক্টর। পিক পিক কথাটা মনে রাখবা, পিক কথাটা মনে রাখলে তুমি এর ডেফিনেশনটা মনে রাখতে পারবা। পিক ফ্যাক্টর বলতে বোঝানো হচ্ছে কি, যে ম্যাক্সিমাম ভ্যালু, হ্যাঁ ম্যাক্সিমাম বাই আরএমএস। তো এখানে ম্যাক্সিমাম ভ্যালু কোনটা ছিল আসলে? আইএম। আইএম কিন্তু আমাদের ম্যাক্সিমাম ভ্যালু, তাই না? তাহলে এটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে হবে হচ্ছে তোমার ওই ক্ষেত্রে আইএম ডিভাইডেড বাই এই যে এখানে ফর সাইনোসয়েডের ক্ষেত্রে বের করছে, ক্রেস্ট ফ্যাক্টরের ভ্যালু বের করছে যে ইএম হচ্ছে ভোল্টেজ আর কারেন্ট যেটাই ধরো না কেন, ইএম ডিভাইডেড বাই √2 টাইমস। ঠিক আছে, এখানে অনেক সময় এইভাবে আসে যে শো দ্যাট, বিভিন্ন ভাবে কোশ্চেন আসলে আসতে পারে, কি কোশ্চেন আসবে আমরা জানি না, বাট বিভিন্ন ভাবে এই যে এটাও বলতে পারে যে শো দ্যাট ফর এ সাইনোসয়েড দ্য ক্রেস্ট ফ্যাক্টর ইজ টুয়াইস টাইমস দ্য পিক ভ্যালু, √2 টাইমস, সরি √2 টাইমস দ্য পিক ভ্যালু। ঠিক আছে, এভাবে বের করতে বলতে পারে। আবার এইটার ক্ষেত্রেও এটার ভ্যালু বের করলা, ধরো এখানে কত কত আছে, এখানে হচ্ছে 0.707 ডিভাইডেড বাই 0.636, এটা করলে কত আসে? সামথিং 1 পয়েন্ট সামথিং, হ্যাঁ 1.11 টাইমস। এটা হচ্ছে 1.41 আর এটা হচ্ছে 1.11, তাই না? তাহলে সাইনোসয়েডের ক্ষেত্রে ফর্ম ফ্যাক্টরের ভ্যালু হচ্ছে 1.11 আর ক্রেস্ট ফ্যাক্টরের ভ্যালু হচ্ছে কত? 1.41। বুঝতে পারছো? এই হচ্ছে বিষয়। তো আমরা হচ্ছে আমাদের আরেকটা বই ছিল, আমরা সাজেস্ট করছিলাম, সরি, সেটা হচ্ছে আলেকজান্ডার এন্ড সাদিকুর যে বইটা, আলেকজান্ডার এন্ড সাদিকুর বইয়ের হচ্ছে চ্যাপ্টার নাম্বার 11। ঠিক আছে, চ্যাপ্টার নাম্বার 11-এ তোমরা প্র্যাকটিস করার জন্য আর কি, এই যে এখানে চ্যাপ্টার নাম্বার 11-এর আমি আমার ইয়া তো দেখা যাচ্ছে না স্ক্রিনটা, হ্যাঁ দেখা যাচ্ছে। অনেক সময় চেঞ্জ করলে আবার ইয়া হয়, যে দেখো এই নিচের দিকে আমি একটু যাচ্ছি, চ্যাপ্টার নাম্বার 11-এ প্র্যাকটিসের জন্য কয়েকটা প্রবলেম পড়লো আর কি, কনজারভেশন অফ এসিডিসি এইসব যা আছে। আরএমএস ভ্যালুটা কোথায়? চ্যাপ্টার নাম্বার উপরের দিকে, স্যার আমাদের কি আরো ম্যাথ দিবেন স্যার? না না ম্যাথ দিব না, আমি জাস্ট খালি একটু, তোমরা এগুলো অ্যাসাইনমেন্ট না করলেও হবে, ওগুলোই মেইনলি করো, আমি জাস্ট একটু দেখাচ্ছি আর কি। আর আমি চ্যাপ্টার নাম্বার 11-এর ভিতরে তোমার হচ্ছে আরো কিছু ইয়া দেয়া আছে, খুঁজে পাচ্ছি, দেখলাম কিছুক্ষণ আগে। এই যে আরএমএস আর ইফেক্টিভ ভ্যালু, ঠিক আছে, এই 11.4। ঠিক আছে, এখানে তুমি হচ্ছে এই একই ইকুয়েশনগুলো আমরা অলরেডি বর্ণনা করছি, এখানে তোমার হচ্ছে কিছু এক্সাম্পল দেয়া আছে, যেমন ধরো এই যে ডিটারমাইন, এগুলো ধরো পরীক্ষাতে অনেক সময় দিতেও পারে। ঠিক আছে, ধরো এই একটা ওয়েবসাইট দিয়ে বলো যে ডিটারমাইন দ্য আরএমএস ভ্যালু অফ দ্য কারেন্ট ওয়েভ ফ্রম ইফ দ্য কারেন্ট ইজ পাস থ্রু 2 ওহম রেজিস্টর, ফাইন্ড দ্য এভারেজ পাওয়ার অ্যাবসর্বড বাই দ্য রেজিস্টর। ঠিক আছে, এটা অর্থটা কি, এই কোশ্চেনটা বলছে যে এই ধরনের একটা ওয়েবশেপ, এই ওয়েবশেপের ক্ষেত্রে তোমাকে হচ্ছে আরএমএস ভ্যালুর ইকুয়েশনটা বের করতে বলছে, এবং বলছে যে ওই আরএমএস কারেন্ট যদি 2 ওহম রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যায় তাহলে পাওয়ারের ভ্যালু কত হবে। ঠিক আছে, তাহলে এখন ধরো এগুলোর ক্ষেত্রে তুমি সেক্ষেত্রে বের করবা। এটার ক্ষেত্রে তুমি খেয়াল করে দেখো, এখানে ইকুয়েশন তো কি, যে এখানে 2 ভাগে ভাগ করে নেওয়া হয়েছে, যে এটা টোটাল সাইকেলটা কতটুকু, এখান থেকে শুরু হয়ে 4 পর্যন্ত গেছে, তাই না? আমি জাস্ট ডিসকাস করতেছি, এই ধরনের বিভিন্ন প্রবলেম আসতে পারে। তাহলে এখান থেকে এই পর্যন্ত, তাহলে এইটুকু পোর্শনের ইকুয়েশনটা কি, y = mx, তাই না? তাহলে y = mx, তাহলে এখানে ওই ভ্যালুটা এখানে বের করে নিচ্ছে।
ঠিক আছে, তারপরে এখানে ওই ভ্যালুটা 0 থেকে 2 পর্যন্ত একটা, 2 থেকে 4 পর্যন্ত একটা। তাহলে এখানে আয়ের এই ইকুয়েশনটাকে তাহলে তুমি আরএমএস এর জন্য তো ফুল সাইকেলই লাগে, তাহলে আমাকে এখানে যে টোটাল ফুল সাইকেলটা নিয়ে এখানে আরএমএস ভ্যালু করছে, তোমরা একটু এখানে ক্যালকুলেশন করলেই পারবা। আর এভারেজ পাওয়ার যেহেতু বের করতে বলছে, তো সুতরাং হচ্ছে আই স্কোয়ার আর, তাহলে আমি আরএমএস ভ্যালুটা বের করে নিলাম, বের করে নিয়ে সেখান থেকে হচ্ছে এভারেজ ভ্যালু কত আই স্কোয়ার আর কি, আরএমএস ভ্যালু আই স্কোয়ার আর, সুতরাং এখানে ওই ভ্যালুটা বসালে এটা চলে আসলো। ঠিক আছে, এখানে আরো এই ধরনের আছে, যেমন এই ধরনের ওয়েভ শেপ আছে, তারপর এটা একটা আছে এখানে সাইনোসয়েডাল ওয়েভ শেপ, বাট এটা হচ্ছে কি বলবো, এটাকে বলা হয় হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিটের মতো বলা হয়। তোমরা কি ইলেকট্রনিক্স পড়ছো? কি পড়োনি মনে হয় না ইলেকট্রনিক্স? 2105 স্যার 21 এ আছে স্যার। 21 এ আছে, আচ্ছা যাই হোক 21 এ পড়বা রেকটিফায়ার সার্কিট। এটা মনে হয় আগেও পড়ছো, একমুখীকরণ পড়ছো না ইন্টারমিডিয়েটে? ওই যে হাফ ওয়েভ রেকটিফায়ার, হাফ সাইকেলে পাওয়া যায়, হাফ সাইকেলে পাওয়া যায় না, এটা ওই ধরনের একটা ওয়েভ শেপ। সেটার ক্ষেত্রে আরএমএস ভ্যালু কি হবে এটা তো পড়লা। এটার ক্ষেত্রে হয়ে গেছে হচ্ছে কি সাইনোসয়েডাল, বাট এটা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার সার্কিট, তাই না? এটা দেখছো। যাই হোক, এখান থেকে এই কয়েকটা প্রবলেম একটু তোমরা একটু নিজেরা একটু করে নিও আর কি। এটা অ্যাসাইনমেন্ট দিলাম না, বাট এগুলো আসতেও পারে আর কি পরীক্ষায়, জানি না আসবে কিনা। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে এই। তো ঠিক আছে তাহলে, হ্যাঁ সিলেবাস কি স্যার অনেকটুকু বাকি রয়ে গেছে এখনো? খুব বেশি বাকি নাই আর কি। আমরা অলরেডি 19টা ক্লাস করব, অলরেডি আজকে 11 নম্বর ক্লাস হচ্ছে, আর 8টা ক্লাস করব আর কি, সর্বোচ্চ 19টা ক্লাস করব আর কি, এর ভিতরে আমাদের শেষ হয়ে যাবে। এরপর আমাদের মেইনলি যেগুলো বাকি আছে সেগুলো হচ্ছে ধরো ভেক্টর অ্যানালাইসিস বাকি আছে, ফেজর অ্যানালাইসিস বাকি আছে, আর হচ্ছে তোমাদের হচ্ছে কিছু হচ্ছে থিওরি তো কিছু পড়াইছি, মানে হচ্ছে যে সার্কিট থিওরিয়াম বাকি আছে। ঠিক আছে, এই 3টা কনসেপ্টই আসলে মেইনলি বাকি আছে, তো আমার মনে হয় আমার এর ভিতরে হয়ে যাবে আর কি। ঠিক আছে, যেহেতু এটা 4 ক্রেডিটের সাবজেক্ট, তো সুতরাং তোমরা সর্বোচ্চ 19টা ক্লাস পাবা আর কি, এই আর কি। তো ঠিক আছে, তাহলে হচ্ছে আজকে এই পর্যন্তই আর কি। সামনের সপ্তাহে আবার দেখা হবে, তাহলে সবাই ভালো থাকো আর কি। তাহলে আজকে এখানেই শেষ করতেছি। হ্যাঁ নমস্কার। আদাব স্যার। আসসালামু আলাইকুম।